হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। তাহলে স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমাদের বিগত দিনে জাস্ট বেসিক আমাদের কোর্সটা সম্পর্কে একটা পরিচয় পর্ব ছিল। আমাদের কোর্সটা মূলত হচ্ছে ইউটিউব নিয়ে। মানে ইউটিউব নিয়ে যা যা করা যায় আর কি, বর্তমানে আমরা যা যা শুনি। যেমন কেউ কন্টেন্ট ক্রিয়েট করতেছে, কেউ কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, আর কেউ বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বানাচ্ছে, কেউ বা হচ্ছে ফানি ভিডিও বানাচ্ছে। এগুলোর মাধ্যমে মনিটাইজেশন ইনেবল করে হচ্ছে ইনকাম করতেছে। আবার কেউ বা অন্যের বিজনেসকে, অন্যের প্রতিষ্ঠানকে এসইও সার্ভিস দিয়ে ইনকাম করতেছে। এরকম বেশ কিছু কাজ কারবার মানুষ করতেছে, যেখান থেকে আমরা আসলে প্রচন্ড পরিমাণে আগ্রহী যে আমাদের আহ, কি এসইও শিখতে হবে, ইউটিউবে বস হইতে হবে। তো আই হোপ সেই কারণেই আপনারা এই কোর্সটাতে জয়েন করছেন। আর বেসিক হলেও আপনারা কিছু জ্ঞান রাখেন বা ধারণা রাখেন ইউটিউব সম্পর্কে, সেটা আমি জানি, এতটুকু বিশ্বাস আমার আছে আপনাদের প্রতি। তারপরেও যখন একটা কোর্স শুরু করব, এটার একদম ফান্ডামেন্টাল কিছু বিষয় বোঝাটা খুব জরুরি। সেটাই আলোচনা করব। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইউটিউবের ইতিহাস, বা এক কথায় ইউটিউব ফান্ডামেন্টাল। তো এটার মধ্যে কি কি আছে না আছে একটু জানার চেষ্টা করব। ইউটিউবের ইতিহাস কখন জন্ম নিছে। ইউটিউব মনে করেন যে ওই যে 2005 সালে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আর কি, তিনজন ব্যক্তি ছিল পেপালে কর্মরত। তারা হচ্ছে পেপালকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে আর কি, যেটার নাম হচ্ছে ইউটিউব। ওইখানে একটা ব্যক্তি ছিল যাকে নিয়ে আমরা প্রচন্ড পরিমাণে গর্ব করি, কারণ সে বাংলাদেশি বংশোদ্ভূত, যার নাম হচ্ছে জাভেদ করিম। যাই হোক, সে সর্বপ্রথম হচ্ছে ইউটিউবের একটা ভিডিও তৈরি করে, মানে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে, যেটার হচ্ছে টাইটেল এইখানে দেখতে পারবেন, এই যে সুন্দর করে দেওয়া আছে, মি অ্যাট দা জু, যেটা 2005 সালেই। এটা হচ্ছে ইউটিউবের সর্বপ্রথম একটা ভিডিও, যেটার উপরে বেস করে বর্তমানে এত বড় ইউটিউবকে দেখতে পারে। বুঝছেন? জি স্যার। আর যখনই মার্কেটে একটা বড়সড় সম্ভাবনাময় প্রজেক্ট আসে, বা কোনো একটা জিনিস আসে, তখনই দেখবেন যে হচ্ছে বড় বড় যেগুলো রাঘব বল আছে, সেটার উপরে দৃষ্টি পড়ে। তারা কি করে, চেষ্টা করে ওই জিনিসটাকে নিজেদের কবজায় নিয়ে নেওয়ার। ঠিক সেই কাজটাই করছে হচ্ছে গুগল। গুগল যখন দেখলো যে ইউটিউবের একটা আলাদা সম্ভাবনা আছে, ভবিষ্যতে বড় কিছু করতে পারে আর কি। ওই থাকে না, এই এলাকার মধ্যে দেখবেন যে অনেক ইন্টেলিজেন্ট কিছু ছেলে, একদম তুখাল লেভেলের ছেলে, দেখছেন কে যেন আবার জয়েন করলো, এখন আমি কি আর বলি। পাপি বান্ধা, কি যেন বলতেছিলাম, দেখছেন কই চলে গেছে। ও, যেটা বলতেছিলাম যে ওই যে গ্রামগঞ্জ এলাকার মধ্যে থাকে না কিছু অনেক ইন্টেলিজেন্ট পোলাপান, তুখাল লেভেলের জ্ঞান একদম, স্বাস্থ্য দেহ মনে করেন সুঠাম দেহের অধিকারী, প্রচন্ড পরিমাণের ইন্টেলিজেন্ট, চিত্ত বিনোদন থেকে শুরু করে শরীরবৃত্তীয় যত ধরনের পারফরমেন্স আছে, খেলাধুলা থেকে শুরু করে সব দিকে এক্সপার্ট। প্রত্যেক বছরে বছরে মনে করেন বৃত্তি পায়। ধরেন 5, 8, ক্লাস 10 ইন্টারমিডিয়েটে বৃত্তি থাকলেও ধরেন সে ক্লাস 6, 7, 8, 9, 10 স্কুলের পক্ষ থেকেও বৃত্তি পায়। এত সম্ভাবনাময় যখন একটা ছেলে থাকে এলাকার মধ্যে, কি হয়, বহু মেয়ের বাবা মা কি করে, তারা টার্গেট করে যে আমার মেয়ের জামাই বানাইতে হবে, ভবিষ্যৎ আলোকিত উজ্জ্বল, তাই না? তো এরকম মনে করেন যে গুগল দেখছিল ইউটিউবকে সম্ভাবনাময়, কি করলো, মাত্র $1.65 বিলিয়ন বিনিময়ে ইউটিউবকে 2006 সালে গুগল কিনে নেয়। তখন থেকে ইউটিউব হয়ে যায় গুগলের সম্পত্তি, এবং গুগল তখন তখন থেকে একে পেলে পুষে বড় করে, এবং ইউটিউব আজকের এই অবস্থায়। আচ্ছা, কোন জ্ঞানী বান্দা আনমিউট করা অবস্থায় আছেন একটু বলেন তো?
দেখছেন পালাইছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ইউটিউব কি হলো, নিজেদের মালিক পরিবর্তন করলো। আগে ছিল এই 3 ব্যক্তির আন্ডারে, এখন চলে গেল কার আন্ডারে? গুগলের আন্ডার। তো যাই হোক, ওখান থেকেই শুরু। এই যে আবার কে ডিস্টার্ব করতেছে, এগুলো কিন্তু ভালো না, কান ধরে দাঁড় করায় রাখবো কিন্তু। স্যার ওই যে শিরিনা আক্তার ওনার আনমিউট করো। আপনারা আনমিউট রাখেন, আনমিউট রাখেন, মিউট করা মানে, সরি, মিউট রাখেন, আনমিউট করার দরকার নাই। যদি আনমিউট করেন তাহলে কিন্তু এখানে গান গাওয়াবো, ক্লাস করার দরকার নেই, গান গাওয়াবো, ওইটাই আবার স্ক্রিন রেকর্ড দিয়ে ভয়েস টয়েস সহ ইউটিউবের মধ্যে ছাড়বো, সেটা কোটি কোটি টাকা ইনকাম করব। সাবধান। তো যাই হোক, ইউটিউব ওইখান থেকে গুগলের আন্ডারে যাত্রা শুরু করে এবং 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী ইউটিউবে প্রতি মিনিটে 500 ঘন্টারও বেশি ভিডিও আপলোড হয়। এটা 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রতি মিনিটে কত ঘন্টার বেশি ভিডিও আপলোড হয়? 500 ঘন্টার বেশি ভিডিও আপলোড হয়, যেটা কিনা এটা প্রমাণ করে যে এই প্ল্যাটফর্মটা ভবিষ্যতে আরো বড় কিছু করবে, মানে একটা সম্ভাবনা আছে এখান থেকে কিছু করার। আর যারা মনে করেন যে মার্কেটিং নিয়ে বেসিক একটা নলেজ রাখেন, তারা খুব ভালো করেই জানবেন যেখানে জনসমাগম বেশি সেখানেই অপরচুনিটিস বেশি। তো ইউটিউবের মতো এই প্ল্যাটফর্মটাতে যেখানে প্রতি মিনিটে 500 ঘন্টারও বেশি ভিডিও আপলোড হয়, তার মানে এই ভিডিওগুলো দেখার মতো মানুষেরও অভাব নাই, এই ভিডিওগুলো দেখার মতো মানুষও আছে। তার মানে অনেক অনেক মানুষের জনসমাগম এই প্ল্যাটফর্মটাতে, তার মানে এখানে অনেক অনেক অপরচুনিটিস আছে। সেটা আপনি এই পাশে দেখলেই বুঝতে পারবেন যে দৈনিক 400 কোটি মানুষ ইউটিউবের ভিডিও দেখে, যা একে বিশ্বের অন্যতম বৃহত্তম বিনোদন প্ল্যাটফর্মে পরিণত করছে। এখন যদিও এখানে দেওয়া আছে বিনোদন প্ল্যাটফর্ম, তো ইউটিউব কি শুধুই বিনোদন প্ল্যাটফর্ম? না, ইউটিউব শুধুই বিনোদন প্ল্যাটফর্ম না। স্কুল কলেজে কি শুধু বিনোদন হয় বলেন তো? স্কুল কলেজে কারো চোখের পানি ঝরে, কারো ঘাম ঝরে, কেউ বা বিনোদনের জন্য যায়, এরকম অনেক কিছু, কেউ বা অভিজ্ঞতা নেয়, এরকম অনেক কিছু। সো ইউটিউবের মধ্যে এরকম অনেক কিছু আছে। তো বোঝার সুবিধার্থে আমরা সচরাচর যা দেখে আসছি, শুনে আসছি, বা যেটা শুনে আমরা অভ্যস্ত, সেই জিনিসটাই এখানে বলা হয়েছে। ইউটিউব একটা বিনোদন প্ল্যাটফর্ম। তো যাই হোক, এখন মূলত আমাদেরকে বুঝতে হবে যে ইউটিউব কিভাবে কাজ করে, এখানে আছেটা কি, ইউটিউবের কার্যক্রমটা কি, বা এখানে আছেটা কি। ইউটিউবের 3টা পিলার অফ স্ট্রাকচার আছে। স্ট্রাকচারাল মানে স্ট্রাকচারটা যদি আমি দেখাই আপনাদেরকে, ওখানে 3টা পিলার আছে। একটা হচ্ছে আপনার ভিউয়ার, যারা হচ্ছে ইউটিউবের মধ্যে ভিডিও দেখে। আরেকটা হচ্ছে ক্রিয়েটর, যারা হচ্ছে ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করে আপলোড করে। আবার আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজার, যারা হচ্ছে বিজ্ঞাপন দেয়। তো এখানে প্রথমে দেখেন, একটা হচ্ছে ভিডিও আপলোড ও মিথস্ক্রিয়া, কঠিন কঠিন শব্দ আছে, এআই ব্যবহার করছে কিন্তু আমি অনেস্টলি, কারণ আমার হাতে অত সময় নাই যে এগুলার মাথা খাটায় 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 লিখবো। তো যাই হোক, ভিডিও আপলোড হয়, ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করা লাগে। তো যারা ক্রিয়েটর আছে তারা সহজেই ভিডিও আপলোড করে, তারপরে তারা ওখান থেকে যারা ভিউয়ার আছে তারা কি করে, সেই ভিডিওগুলো দেখতে পারে, তারা ভালো লাগলে শেয়ার করতে পারে, যদি মনে করে ওয়াও, ভিডিওটা তো অনেক রোমান্টিক, গার্লফ্রেন্ডকে শেয়ার দিতে হবে, তাহলে তারা টুক করে শেয়ার বাটনে প্রেস করে শেয়ার দিয়ে দেয়। আর যদি দেখে যে একদম অপছন্দনীয়, ভালোই লাগে না, তারা যদি খুব মানে অ্যাওয়ার হয়, তাহলে কি করে, ডিসলাইক করে দেয়। আর যদি ভালো লাগে, জাস্ট ওয়াও, তাহলে লাইক করে দেয়। তারপরে যদি তাদের পার্সোনাল মানে মনোভাবে আঘাত করে আর কি, তাহলে কি হয়, তারা একটা মন্তব্য করে দেয়। সাপোজ আপনার নেত্রীকে নিয়ে একটা খারাপ কথা বলছে, আপনার তো একদম রক্তে আগুন লেগে গেছে,
আপনি কি করবেন কমেন্টের মধ্যে ডেথ রেটস, মানে এই জিনিসগুলো আর কি হয় ইউটিউবের মধ্যে। এগুলোর সাথে আমরা সবাই পরিচিত, খুব বেশি পেঁচাবো না। এর পরে যে জিনিসটা আছে এগুলো আমরা দেখতে পাই আর কি, এগুলো আমি দেখতে পারি, করতে পারি। কিন্তু এটার পেছনে যে জিনিসটা কাজ করে, পেছনের মেকানিজম, সেখানে কাজ করে হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা কি, কিভাবে কাজ করে আমরা সামনে গিয়ে জানবো, বাট অ্যালগোরিদমটা কি কাজে ব্যবহৃত হয় বর্তমানে সিম্পলি জেনে নেই। এই যে আমাদের ইউটিউব, এই যে আমাদের ইউটিউবের যে ফিডটা আছে, এইখানে ছবিটার দিকে একটু তাকান। আমি এটা তৈরি করছি, আমিও খেয়াল করিনি। এই যে দেখেন, এই যে ফিডটা এক একটা কিন্তু এক এক রকম, এক এক জায়গায় এক একটা এক এক রকম। মিল আছে কি? কোনো মিল নেই। তো ওইরকম আমরা যখন ফোনে ব্যবহার করি, ইউটিউবের মধ্যে ঢুকি, তো আমাদেরও একজনের সাথে আর একজনের ফিডটা ম্যাচ করে না। এক একজনের ইউটিউবের ফিড দেখতে এক এক রকম। কারণ ইউটিউব কি করে, আমাদের পছন্দ অনুযায়ী আমরা সব সচরাচর যে ভিডিওগুলো দেখি, যে টাইপের ভিডিওগুলো দেখি, ওই টাইপের জিনিস আমাদেরকে দেখায়। আর এমন জিনিসে দেখানোর চেষ্টা করে যাতে করে আমরা ইউটিউব থেকে বের না হয়ে যাই। ইউটিউব থেকে কি বের না হয়ে যাই। এখানে মনে করেন যে ওই যে ইউটিউব কিসের মতো কাজ করে, ধরেন আহ, আপনি একটা গ্রামের মধ্যে বসবাস করেন, কোনো এক ভিনদেশী রাজা বাদশাহ আপনার বাসার মধ্যে আসছে। সে ৩ বেলা খায়, আপনার বাসায় খায়, আপনি খাওয়ান, অনেক আদর যত্ন করে আপ্যায়ন করেন। সে কি করে, প্রত্যেকবার খাওয়ার পরে বা আপনি যখন আদর আপ্যায়ন করেন, তারপরে কি করে, সে খুশি হয়ে একবার একটা রত্ন দেয়, একবার একটা হচ্ছে সোনার কয়েন দেয়, একবার মনে করেন গলার হার খুলে দেয়। এরকম করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। আচ্ছা বলেন তো, ওই রাজা বাদশাহ কিংবা ওই ব্যক্তিটাকে আপনি কি কখনো চাইবেন যে সে বাড়ি থেকে চলে যাক? বলেন তো, আপনি কখনো এটা চাইবেন? না স্যার। না স্যার। দেখছেন বাহিরে পেয়ারলাল রে গান শোনাচ্ছে, আমার বিল্ডিং সহ কাঁপতেছে। দেখি আবার কোন পাপি জয়েন করলো। কেউ কি গান পারেন? এই পেয়ারলাল আমার বিল্ডিং সহ কাঁপাচ্ছে, আপনারা কি শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে না স্যার, কিন্তু পারি। আচ্ছা, শোনা যাচ্ছে না, থাক তাহলে আমার মাইক্রোফোনটা বেশ ভালো। ও, যেটা বলতেছিলাম আর কি, ওই যে আপনার বাসায় যে বিখ্যাত ব্যক্তি আসলো রাজা বাদশাহ, সে যদি প্রত্যেক বেলায় বেলায় কি করে, আপনাকে উপহার দেয় আপনার সেবা যত্নে খুশি হয়ে, আপনি কি কখনো চাইবেন যে ওই ব্যক্তি আপনার বাড়ি ছেড়ে চলে যায়? বলেন তো। না স্যার। কখনোই চাইবেন না। আমরা মানুষের সেবা যত্ন করতে কিন্তু প্রচন্ড পরিমাণে বিরক্ত হই, ইগোতে লাগে, কেন সেবা যত্ন করব? আমার সেবা যত্ন করবে মানুষ, কিন্তু যদি স্বার্থ কাজ করে, তখন আমরা কিন্তু সেবা যত্ন করার জন্যই উঠে পড়ি, বসে লাগি আর কি। ঠিক তেমনি ইউটিউবে এরকমই কাজ করে। এই যে মনে করেন যে হচ্ছে, কেউ যখন ইউটিউবের মধ্যে যাবে, সফটওয়্যারটা ব্যবহার করবে বা অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবে, ওর কিন্তু জায়গা খাচ্ছে। যত মানুষ বেশি যাবে, তত জায়গাটা কি বেশি খাচ্ছে, তাই না? ওর তো জ্বলার কথা, তেলে বেগুনে জ্বলার কথা। ও যে ও বেশি বেশি জায়গা খাচ্ছে, স্পিড কমায় দিচ্ছে, আমার তো লস হয়ে যাচ্ছে। তেলে বেগুনে জ্বলার কথা না? জ্বলার কথা। কিন্তু ও জ্বলে না, খুশি হয়। সে চায় আরো বেশি আসুক। কারণ কি, যখনই জনসমাগম হচ্ছে, বেশি বেশি মানুষ আসতেছে, তখনই এই অ্যাডভার্টাইজাররা কি করে, ওই মানুষদেরকে বিজ্ঞাপন দেখার জন্য, বিভিন্ন প্রোডাক্ট কিংবা সার্ভিসের বিজ্ঞাপন দেখানোর জন্য কি করে, ইউটিউবকে টাকা দেওয়া শুরু করে, যে ভাই ইউটিউব, তুমি টাকা নাও কিছু, এবং আমার এই যে প্রোডাক্টটা আছে, সার্ভিসটা আছে, এই যারা যারা আসতেছে তাদেরকে একটু দেখায় দাও, যাতে করে ওই মানুষগুলো কি করে, আমার কাছ থেকে প্রোডাক্ট কেনে বেশি বেশি করে। তো এই যে ইউটিউব টাকা পাচ্ছে, প্রত্যেকবার প্রতি মুহূর্তে টাকা পাচ্ছে, এই লোভে সে কি করে, সে চায় যে যে কোনো উপায়েই হোক, যে কোনো উপায়েই হোক, এই মানুষগুলাকে যেন আমি ইউটিউবের মধ্যে ধরে রাখতে পারি। বুঝছেন? দেখছেন কেমনটা লাগে? তো ইউটিউব মূলত এই কারণে চায় যে মানুষগুলো জয়েন করতেছে, ইউটিউবের মধ্যে আসতেছে, তারা যেন বেশি বেশি সময় থাকে। আর বেশি বেশি যখন সময় ধরে থাকবে, তত বেশি কি জনসমাগম থাকবে, তাহলে তত বেশি কি অ্যাডভার্টাইজাররা টাকা দিবে, আর আমার বেশি বেশি টাকা ইনকাম হবে। এই জন্য সে কি করছে,
অ্যালগোরিদমকে এমন ভাবে আপডেট করছে, এমন ভাবে তৈরি করছে যে অ্যালগোরিদম বুঝে ফেলতে পারে যে আপনি কোন ক্যাটাগরির মানুষ, আপনার ক্যারেক্টারিস্টিক্স কেমন, আপনার ভালো লাগা কেমন, আপনার খারাপ লাগা কেমন। এই জিনিসগুলোর উপরে ভিত্তি করে, এই জিনিসগুলো অ্যানালাইসিস করে সে সেই সব ভিডিওগুলো আপনার ফিডে দেয়, সেই সব ভিডিওগুলো আপনার সামনে দেয়, যাতে করে আপনি ওই সব ভিডিও বা ওই সব কন্টেন্টের প্রেমে পড়ে যান, মায়ায় আটকে যান। বুঝছেন? যাতে করে আপনি ওগুলানের মায়া ছেড়ে, মায়ার বাঁধন ছেড়ে ইউটিউবের বাইরে যেতে না পারেন। ইউটিউবের মিশনই হচ্ছে এটা, আপনাকে বেশি থেকে বেশি সময় ইউটিউবের মধ্যে আটকে রাখা। এই জন্য দেখবেন আপনারা, বা আমার ক্ষেত্রেও এটা হয়, আমি ধরেন মনে করেন যে কিছু একটা কাজ করব, কাজ করার আগে আমার মনে করেন 2 ঘন্টা সময় আমি বরাদ্দ করে নিছি যে 2 ঘন্টা সময় আমি কাজ করব। তো এর আগে ভাবি যে 2 ঘন্টা সময় তো কাজ করব, আমি 5টা মিনিট একটু ইউটিউবের মধ্যে ঢু মেরে আসি। দেখবেন যে 2 ঘন্টা কেন 5 ঘন্টা সময় চলে গেছে, আমি কিছুই বলতে পারি না। এই মনে করেন রাত 12টা, 12:30 বা 1টার দিকে একটু মনে হবে যে কিছু একটা দেখি, দেখেই ঘুমটা দিই। কিন্তু দেখে যখন ফোনটা রাখি, দেখা তো শুরু করছি 12:30টার সময়, ফোন যখন রাখি তখন আমি শখ করে ঘড়ির দিকে তাকালে দেখি বাজে 3:30 কিংবা 4টা। এই জিনিসগুলো না আই থিঙ্ক আপনাদের সাথেও হয়। তো যাই হোক, এভাবে মূলত হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম গুলো সাজানো। তার একটাই কারণ, সেটা হচ্ছে মানুষকে বেশি থেকে বেশি সময় যাতে হচ্ছে আটকায় রাখা যায় ইউটিউবের মধ্যে, এবং অ্যাডভার্টাইজারের কাছ থেকে বেশি থেকে বেশি টাকা নেওয়া যায়। এটা হচ্ছে ইউটিউবের ইনকামের একমাত্র রাস্তা ছিল কিছুদিন আগেও। এরপরে কি ইউটিউব তো এখন চালাক, এখন কি করছে, ইউটিউব প্রিমিয়াম ভার্সন নিয়ে আসছে। তারা সাবস্ক্রিপশন বিক্রি করা শুরু করলো, সাবস্ক্রিপশন বিক্রি করে এখন হচ্ছে আলাদা একটা ইনকামের সোর্স তৈরি করছে আর কি। বুঝতে পারছেন? জি স্যার। আপনাদের কি বোরিং লাগতেছে, বা আমি কি বেশি বকবক করতেছি? না স্যার। না স্যার, আমরা সবাই মিউট আছি তো, এই জন্য মনোযোগ দিয়ে শুনতেছি আর কি। আচ্ছা, খারাপ লাগলে কিন্তু বলবেন যে আর ভাল লাগতেছে না, এগুলো বাদ দেন, আমি কিন্তু তখন স্টপ হয়ে যাব। বুঝছেন? ওকে স্যার। ওকে, এরপরে একটু দেখার চেষ্টা করি কি আছে ইউটিউবের সামাজিক ও অর্থনৈতিক প্রভাবটা কি। এই সমাজের মধ্যে একটা জিনিস যে এত বড় মার্কেট পাইছে, এত ভালো একটা পজিশনে আছে, এটার তো কোনো না কোনো একটা প্রভাব পড়বে নাকি। সেটার জি স্যার। প্রথমত, জি স্যার। আমি গতদিনও বলছিলাম যে ইউটিউব হচ্ছে বিশ্বের দ্বিতীয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম। এখানে সুন্দর করে দেওয়া আছে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ভিজিটেড ওয়েবসাইট। তো যেহেতু সর্বাধিক ভিজিটেড ওয়েবসাইট, জনসমাগম বেশি, তার মানে এখানে তো কোনো না কোনো একটা প্রভাব পড়বেই, তবে এটা পজিটিভ দিকে। আর এটার কারণেই দেখবেন পরের পয়েন্টটা দেখেন, এইটার কারণেই কি, এই যে আয়ের একটা উৎস তৈরি হয়েছে, বা এইটাকে অনেকে পেশা হিসাবে নিচ্ছে, অলরেডি নিয়ে অনেক সফলও হয়েছে আর কি। যেমন অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে টাকা পয়সা ইনকাম করতেছে, আবার অনেকে, এই মাউস হারাই গেছে, এই তো, আবার অনেকে কি অন্যের বিজনেসকে বা অন্যের চ্যানেলকে সার্ভিস দিয়ে ইনকাম করতেছে। আরেকটা বিষয়, ওই যে আমরা বলি না, বট গ্রুপ, রাজনৈতিক ক্ষেত্রে বট গ্রুপ, একটা কিছু হইলে বট গ্রুপ একদম পোস্ট করা শুরু করে দেয়, এটা করে সেটা করে, এরকম অনেক কিছু বলি না। একটা ব্যক্তির প্রমোশন বা একটা যে কোনো কিছুর প্রমোশনের ক্ষেত্রে আর কি, সেটা হতে পারে প্রোডাক্ট, সার্ভিস, রাজনৈতিক ব্যক্তিত্ব, যে কোনো কিছু। এমনকি মাস্টারও এখন আজকাল কি নিজের প্রমোশন করে না, দেখবেন যে যে কোনো একটা বিষয় পড়াচ্ছে বাচ্চা কাচ্চাদেরকে, সে কি করে সেটার একটা ভিডিও বানায় ছেড়ে দেয়, যাতে করে মানুষ এটা বেশি বেশি করে দেখে, এবং তার বাবা মারা তার কাছে প্রাইভেট করতে পাঠায় দেয়। এরকম আর কি ব্যাপার স্যাপার আর কি, প্রমোশনের ক্ষেত্রে ইউটিউবকে ব্যবহার করতেছে। বুঝছেন? তবে ইউটিউবের কিছু লিমিটেশন আছে, কিছু চ্যালেঞ্জ আছে। ইউটিউবকে নিয়ে সমালোচনা হয়, এ যত বড়ই হোক না কেন, ইউটিউবকে নিয়ে কি সমালোচনা হয়। যেমন অ্যালগোরিদম, এটা তো একটা ওয়ান কাইন্ড অফ মেশিন নাকি। অ্যালগোরিদম কি একটা মেশিন না? যদিও একটা হচ্ছে সেট অফ কোড, অনেকগুলো কোড কাজ করে এখানে, প্রোগ্রাম কাজ করে, বাট এটা ওয়ান কাইন্ড অফ একটা মেশিন ধরতে পারেন আর কি। তো এই মেশিন কি কখনো হচ্ছে মানুষের মতো কোনো কিছু হচ্ছে অ্যানালাইসিস করতে পারে, বা হচ্ছে মানুষের মতো করে কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারে? যদিও এখন নিউরাল ইঞ্জিন চলে আসছে, নেটওয়ার্ক চলে আসছে,
এআই এর একদম সর্বোচ্চ ভার্সন কাজ করতেছে, বাট তারপরেও মানুষের মতো কি আর হয়? হয় না। যার কারণে কি হয়, মাঝে মধ্যে এই উল্টাপাল্টা জিনিস আর কি বেশি থেকে বেশি প্রমোট করে ফেলে, যেটা কিনা একটা সমাজের জন্য ক্ষতিকর, যেটা কিনা একটা দেশের জন্য, একটা জাতির জন্য অনেক বেশি ক্ষতিকর। খুব বিরক্ত লাগতেছে। 9টা 36 বাজে এখনো জয়েন হচ্ছে। পরে আবার অ্যাকসেপ্ট না করলে বলবে যে স্যার খারাপ। তারপরে এই যে আমরা ফোনের মধ্যে যখন ভিডিও দেখি ইউটিউবের, মাঝে মধ্যে কি উল্টাপাল্টা অ্যাড ট্যাড চলে আসে না? বলেন তো। ওই যে বিভিন্ন জি স্যার আসে। বিভিন্ন ওই যে জুয়া, কি যেন 666 না কি যেন, এগুলা সুন্দর সুন্দর একদম হাফ প্যান্ট কেসে পরা এগুলা মেয়েরা চলে আসে, তাই না? আরে, তো এই যে বিভিন্ন ধরনের আনওয়ান্টেড কিছু চলে আসে সামনে, তো এই জিনিসগুলো যদি বাচ্চা কাচ্চারা দেখে ছোটবেলায়, বলেন তো বড় হয়ে ওরা কি হবে? জুয়ারও হবে স্যার। করতে হবে। জুয়ারু হবে তো হবে, পাশাপাশি আরো অনেক কিছুই হবে। আপনারা বুঝদার মানুষ, আপনারা বুঝে নেন। তো এই টাইপের স্যার আপনি ঠিক জিনিসগুলান যদি, বলেছেন। তো এই টাইপের জিনিসগুলান যদি হচ্ছে বাচ্চাদের সামনে আসে ইউটিউবের পক্ষ থেকে, এটা কি একটা থ্রেটস না ভবিষ্যৎ প্রজন্মের জন্য? এই যে বাচ্চা কাচ্চারা বর্তমানে সময় একটা জায়গায় মিউজিক বাজলে মনে করেন বাচ্চা কাচ্চাদের কোমর দোলানো শুরু হয়ে যায়। কেন? কারণ ওই ছোট থেকে দেখতেছে। এটা কি উচিত না যে ইউটিউবে মধ্যে বাচ্চাদের জন্য আলাদা একটা সেকশন দেওয়া, যাতে করে সে জেনারেল সেকশনে থাকতে না পারে? তো এটার জন্য কাজ করতেছে, ইউটিউব এখনো কাজ করতেছে, বাট এটা 100% পারফেক্ট হয়নি। কিডস জোন আছে, কিডস এর জিনিসপত্র আছে, কিন্তু ওখানে এখনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাড চলে আসতে পারে, আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট চলে আসতে পারে। এটার জন্য এখনো কাজ করতেছে। তো এগুলান কি ইউটিউবের জন্য অনেক বড় বড় চ্যালেঞ্জ। এরপরে এই যে কপিরাইট, এই যে আমরা যেটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানুষকে কাজ করতে দেখি, কন্টেন্ট একজনের, অথচ ইনকাম করতেছে ওই কন্টেন্ট ব্যবহার করে আরেকজন। কোন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কোরিয়া, চাইনিজ, তারা কন্টেন্ট বানাচ্ছে, অথচ বাংলাদেশের একটা ছেলে একটা মেয়ে ঘরের কোনার মধ্যে বসে সেই ভিডিওগুলো ডাউনলোড করতেছে, একটু পর পর করে কাট পেস্ট করে ইফেক্টিভ একটু বসায়, মিউজিক টিউজিক চেঞ্জ টেঞ্জ করে, সাবটাইটেল ব্যবহার করে আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এটা কি কপিরাইট লঙ্ঘন করে ফেললো না? অন্যের কন্টেন্ট চুরি করে ফেললো। তো এটার জন্য এটা হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ ইউটিউবের জন্য, যে এটা সে হ্যান্ডেল করতে পারতেছে না। তো তারপরেও অনেক বেশি ডেভেলপ করছে, সিকিউরিটি গুলো অনেক আপডেট করছে, এখন অনেক কিছুই অনেক বেশি চ্যালেঞ্জিং। বাট এগুলো আমরা জানতেছি শুধুমাত্র পুরো ইউটিউবের নারী ভুড়ি সবকিছু বোঝার জন্য, যাতে করে আমরা অথেন্টিক ওয়েতে চলতে পারি, এবং অকাজ কুকাজ করলেও যেন আমরা বুঝে শুনে করতে পারি। বুঝছেন? জি স্যার। জি ওকে, স্যার। পরের ধাপে চলে যাই। পরের ধাপে কি আছে? এই যে এতক্ষণ ধরে এত কিছু জানলেন, অনেকে বিরক্ত হয়েছেন আমি জানি, অনেকে পাশে কারোর সাথে হাসি ঠাট্টা করতেছেন, কিংবা স্ক্রল করতেছেন অন্য কিছু, কিংবা বিরক্ত হয়ে গালিগালাজ করতেছেন, বলতেছেন যে এত বকবকানি শুনে কি হবে, কিভাবে কাজ করব সেটা দেখা যায়। নাকি ঠিক বলছি না? না স্যার। এ, না স্যার। আপনারা এত মিথ্যা কথা বলতে পারেন? স্যার ঠিক বলছেন স্যার। হুম, গুড। আপনার নামটা কি একটু বলেন তো, আমি অ্যাওয়ার্ড শহীদ দিব। ভাই ভুল বলছে। স্যার ওনার জন্য ঠিক আছে আর কি, শহীদ আমাদের জন্য শহীদ না। শহীদ। হ্যাঁ। শহীদ সাহেব, আপনি দেখা করেন না, ওই পার্কের পুকুরের পাশে দেখা করেন আমার সাথে। স্যার যা ফোন দিবনি আপনাকে। জি শিওর, আপনারে আমি পানিতে নামাবো। যাই হোক, উনি অনেক গুণী মানুষ, এই জন্য ওনার কাছে এটা ঠিক মনে হয়েছে, কারণ উনি অলরেডি জানে। তো তাদের এই যেসব ব্যক্তি বিরক্ত হচ্ছে, তাদের জন্য এখন বলি যে আপনি ইউটিউবের জগতে যদি যাত্রা শুরু করতে চান, আপনার একটা ইউটিউব চ্যানেল লাগবে। এখন ইউটিউব চ্যানেল যদি আপনার লাগে, আপনার একটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট লাগবে। গুগল অ্যাকাউন্ট অনেকে জানে না। গুগল অ্যাকাউন্ট কি? গুগল অ্যাকাউন্ট অনেকে চেনেও না।
ধরেন 5 বছর ধরে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতেছে, তারপরেও চেনেন। প্রমাণ দিব? একটু প্রমাণ দিই। গুগল অ্যাকাউন্ট একটু প্রমাণ দিই। এই জামিউল হাসান জিয়নকে একটু আনমিউট করে কথা বলেন তো। হ্যালো। নাই, শরম পাইছে। ফাতেমাতুজ জোহরা লুবাকে। স্যার আমি হ্যাঁ, আপনি বলেন তো গুগল অ্যাকাউন্ট কি? স্যার গুগল অ্যাকাউন্ট বলতে গুগলে স্যার জিমেইল অ্যাড করে যেটা আমরা করি। মানে জিমেইল অ্যাড করে যেটা করেন সেটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট। এই সবাই হাততালি দেন, ঠিক হয়েছে, পাইছি। এরপরে হচ্ছে জি, আপনি ঠিক বলেছেন। লিটন মাহমুদ, একটু বলেন তো। কেউ আবার পণ্ডিতি করে কোনো অ্যান্সার দিবেন না, যাকে যাকে বলবো সেই অ্যান্সার দিবেন। লিটন মাহমুদ বলেন তো গুগল অ্যাকাউন্ট কি? নাই, শরম পাইছে। মালবিকা বলেন তো গুগল অ্যাকাউন্ট কি? স্যার বলেন বলেন, শর্টকাটে বলেন। মাইক্রোফোনের সমস্যা ছিল তো। একটু শর্টকাটে বলেন, এক বাক্যে বলে দেন গুগল অ্যাকাউন্ট কি? স্যার মিউট হয়েছে আবার। বলেন বলেন স্যার বলেন শোনা যাচ্ছে? বলেন বলেন বলেন। স্যার গুগল অ্যাকাউন্ট হলো গুগলের একটি ব্যক্তিগত ব্যবহারকারী অ্যাকাউন্ট, যেটা দিয়ে গুগলের বিভিন্ন সার্চ সেবা করছেন, ব্যবহার করা যায়। সার্চ করছেন। স্যার আমিও না না, আমিও সার্চ করে দেখেন। আমিও কিন্তু হচ্ছে এই গুগলের মধ্যে সার্চ করছি যে কি অ্যান্সার আসতে পারে, জি মিলে গেলে ধরবো। স্যার, এটা তো ব্যক্তিগত একটা অ্যাকাউন্ট, এটা যেটা আমরা গুগলের বিভিন্ন পরিষেবায় তো ইউজ করতে পারি, এটাই তো। আচ্ছা, ঠিক এখন আছে, অন্যদিকে হতে আপনি পারে, বাট ওটা জানি না। আপনি পাস। এরপরে হচ্ছে কারে ধরি কারে ধরি কারে ধরবো বলেন তো। আহ মিস রূপা, রূপা ইসলাম, জি ভাইয়া। আপনারে ধরলাম, বলেন গুগল অ্যাকাউন্ট কি? ওই যে ভাইয়া বললো যে এক ব্যক্তিগত অ্যাকাউন্ট যেটাতে ছবি রাখা যাবে, গুগল ড্রাইভে ফটো রাখা যাবে। আচ্ছা, এবং হুম, না আর কাউরে ধরবো না। এই হয়েছে কি ভাই? সুব্রত সরকারকে একটু বলবেন যে গুগল অ্যাকাউন্টটা কি, মানে কোনটা গুগল অ্যাকাউন্ট, যাতে এক বাক্যে সবাই চিনে যাবে। স্যার জিমেইল। আপনারে বলতে বলছি, আপনি তো খেলাটাই নষ্ট করে দিলেন। জিমেইল, জিমেইল হচ্ছে গুগল হ্যাঁ অ্যাকাউন্ট, জিমেলটা আমি বলতে একমাত্র। চাইছিলাম, কিন্তু হ্যাঁ, বলতে ওটা চাইছিলেন। না, সত্যি জিমেলই বলতে চাইছিলাম, কিন্তু ওটা ওভাবে বলছি। আমি আসলে মানুষকে বিশ্বাস করি না, বুঝছেন? সত্যি কেন, প্রমিস বললেও বিশ্বাস করবো না। না, ফার্স্ট যখন আপনি জিজ্ঞেস করছেন আমি তখন আমি গুগল বলবো এটাই মাথায় নিছিলাম, কিন্তু সরি জিমেল বলবো এটাই মাথায় নিছিলাম, কিন্তু পরে আবার ঘুরায় বলছি। আচ্ছা, ঠিক আছে, আপনি পাস। মানে গুগল অ্যাকাউন্ট বলতে কি বোঝানো হয়েছে? জিমেইল অ্যাকাউন্টটাকে আর কি, যেটা আমরা সবাই ব্যবহার করি কিন্তু অনেকেই জানি না। তো যাই হোক, আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে সর্বপ্রথম। এরপরে আমরা হচ্ছে আমাদের পছন্দ অনুযায়ী আমরা চ্যানেল ক্রিয়েট করতে পারবো। চ্যানেল মনে করেন এটা আপনার ব্যক্তিগত হইতে পারে, আবার যে কোনো একটা বিজনেসের জন্য হইতে পারে, বিজনেস পারপাসে ক্রিয়েট করা বা পার্সোনালি ক্রিয়েট করা, দুই ধরনের হইতে পারে। তারপরে আমাদের কি করতে হবে মূলত? চ্যানেল তো হয়ে গেল, একটা গুগল অ্যাকাউন্টের পরে একটা চ্যানেল ক্রিয়েট করা, তারপরে কি? জাস্ট ভিডিও আপলোড করতেই থাকা আর ডলার গুনতে থাকা, নাকি? ওইটাই বিষয়, ওইটাই। জাস্ট মাঝখানে কিছু কাজ করতে হয়। মনে করেন একটা চ্যানেল যখন তৈরি করব, কোন টপিকের উপরে তৈরি করব, কোন টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করব, এই জিনিসগুলো অ্যানালাইসিস করে কিছু কন্টেন্ট রেডি করে হাতে জমা রেখে তারপরে কি রেগুলার বেসিসে আপলোড করতে থাকা, তাহলে হচ্ছে আমাদের কি বেহেশতের রাস্তা খোলা, নাকি? মানে মিশন তারপর কমপ্লিট টাকা আর কি। আসবে স্যার। হ্যাঁ,
তারপর থেকে ডলার আসবে স্যার। হ্যাঁ, হা করে থাকেন। বাট আমি আশাবাদী আপনাদের আসবে। কাজ করবেন নিয়ম মতো, কনসিস্টেন্সি মেনটেন করে, আশা করা যায় আসবে ইনশাআল্লাহ। বুঝছেন? জি আচ্ছা, স্যার। এখানে সুন্দর করে সাজানো গোছানো আছে হচ্ছে ইউটিউবের ভবিষ্যৎ, নতুন প্রযুক্তি আর নতুন প্রবণতা। এই ভবিষ্যতে ইউটিউবের মধ্যে কি হবে? এই যেমন আপনারা জানলেন যে ইউটিউবে শুরুর দিকে কি থাকতো? ওই সবাই ভিডিও টিডিও আপলোড করতো, দেখতো। দেন হচ্ছে ভিডিও আমরা জানি যে আমাদের পছন্দ অনুযায়ী আমাদেরকে দেখায়। ওই জিনিসটা আরো আপডেট হবে। মানে আমরা এক্স্যাক্টলি আমাদের মানে পার্সোনালি যেসব কন্টেন্ট দরকার আমাদের জন্য উপকারী সেই জিনিসগুলো নিয়ে আসবে। মানে আমাদের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে কি ভিডিওগুলো আসবে, যেটা আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন, যেগুলো দেখলে আমাদের ভালো লাগবে, আমাদের ডোপামিন হরমোন রিলিজ হবে, আমরা আরো বেশি থেকে বেশি ইউটিউবে সময় দেব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক নাকি, যাতে বেশি বেশি সময় দিতে পারি ইউটিউবে। কেউ আমিন বললো না। তারপরে আসেন, ওই যে একগুলো ইয়ে আছে না, এই যে মেয়েটা দেখতেছে সামনে, ছেলেটা দেখতেছে, মনে হচ্ছে যে কিছুকে টাচ করতেছে। তারপরে আপনারা কি ওই যে ভার্চুয়াল রিয়েলিটির একটা এই যে ভিডিও ছিল, একটা একটা মা ওই যে এই মেশিনটার নাম জানো কি, ভিআর রিয়েলিটির, যাই হোক একটা মেশিন চোখের মধ্যে দিছিল, তার বাচ্চা মেয়েটা ভিআর যে, মেশিন স্যার। হ্যাঁ ভিআর, বাচ্চাটা মারা গেছিল, সে বাগানের মধ্যে সুন্দর করে সামনে চলে আসছে, মাটা তাকে ধরতেছে, মানে ফিল নিচ্ছে আর কি রিয়েলি। এই টাইপের জিনিসগুলা আস্তে আস্তে কি অ্যাড হবে, এটা আশা করা যাচ্ছে। আমরা সরাসরি এই ভিআর মেশিন আর কি চোখের মধ্যে দিয়ে আমরা দেখতে পারবো সরাসরি, আমাদের পছন্দের নায়ক নায়িকাকে হয়তো বা ধরতেও পারবো ভিআর রিয়ালিটির মাধ্যমে, ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে। বুঝছেন? তো সর্বোপরি আর কি ধরেন ভবিষ্যৎ উজ্জ্বল আর কি, চকচকা। এরপরে ইউটিউব তো চলতেই থাকবে, ইউটিউব কি চলতেই থাকবে, আর সেই সাথে আমাদেরকেও চলতে হবে। কারণ বিগত বহু বছর ধরে মানে ইউটিউবের জন্মলগ্ন থেকে ইউটিউব পুরো জগৎটাকে বদলে দিছে। আমাদের যেমন আগে কোনো কিছু শেখার জন্য চীনে যাইতে হইতো, এখন আর সেটা যাওয়া লাগে না। ইউটিউবের মধ্যে ঢুকলে শুধু চীন কেন, আমেরিকা, ল্যাটিন আমেরিকা সবখানের কন্টেন্ট আমরা পেয়ে যাই। আমাদের স্কুল কলেজেও যাওয়া লাগে না, আমরা অনেক কিছু এখান থেকেই শিখে ফেলতে পারি। ওই বিজনেস শেখার জন্য আর বিবিএ করা লাগে না, ইউটিউবে সার্চ করলেই আমরা বিবিএ এমবিএ সবকিছু কমপ্লিট করে ফেলতে পারি। 1 ঘন্টায় এমবিএ, 1 ঘন্টায় বিবিএ, সবকিছু আমরা পেয়ে যাই। 10 ঘন্টায় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ভুল বললাম নাকি, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাকি। তো ইউটিউব আমাদের কি করছে, এই মানে সুযোগগুলো দিছে আর কি, এবং কন্টিনিউয়াসলি দিচ্ছে, যেখান থেকে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম অনেক অনেক বেশি উপকৃত হবে। আগে যেমন হচ্ছে আমরা স্কুলে ম্যাথ না বুঝলে উল্টাপাল্টা কোশ্চেন করলে মার খাইতাম, আমি বহু মার খাইছি, বুঝতামও না কি কোশ্চেন করব, কিভাবে কোশ্চেন করব, আর উড়াধুরা মার খাইতাম। এখন আর ওই ভয় নেই, ইচ্ছা মতো ইউটিউবের মধ্যে কোশ্চেন করব, আমাকে আমার মতো করে ম্যাথ বুঝাই দিবে। একজনেরটা ভালো লাগবে না, আর একজনকে নিব, এ মাস্টার পছন্দ হবে না, আর এক ম্যাডামরে নিব, তারে পছন্দ হবে না, আর একজনরে নিব, আমারে পিটানোর কেউ নাই। মানে এরকম সম্ভাবনার দ্বার খুলে দিছে। এটা হচ্ছে ইউটিউবের ইতিহাস এবং বেসিক জিনিস, এতটুকুই। এটা এটা বেসিক ছিল। এখন আমরা পরের ধাপে যাব, ক্লাসটা একটু লম্বা হবে কারণ গত দিনের ক্লাসটাকে ইনক্লুড করছি, আর গত দিনের টপিক এই যে মাত্র শেষ হইল। বুঝছেন? এতটুকুর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো পরামর্শ থাকে যে আপনি তো এই টপিক বা এই পয়েন্টটা ঠিকঠাক ভাবে বোঝাইতে পারলেন না, চাইলে এভাবে বোঝাইতে পারতেন, এরকমও যদি কারো থাকে, থাকে না নিজেদের অনেকের মধ্যে অনেক প্রতিভা থাকলে বলতে পারে। ভিডিওটা একটু পজ রাখি, ভিডিওটা একটু পজ রাখি, রেকর্ড যেটা হচ্ছে, নইলে আবার অনেক বড় হয়ে যাবে।
তাহলে এখন আমাদের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব। একটু কষ্ট পাবেন না, কারণ আমাদের 2টা ক্লাস আর কি থিওরি যাবে, তারপরে আমরা প্র্যাকটিক্যাল জগতে প্রবেশ করব। কিছু করার নেই আর কি, নিরুপায় আমি। পুরো জিনিসটা বোঝার জন্য একটু থিওরি আলোচনা করতে হবে। তো যেটা আমরা জানলাম যে প্রতি মিনিটে কত কত ঘন্টা যেন 500 ঘন্টা না ভিডিও আপলোড হয়? জি স্যার। আচ্ছা, প্রতি মিনিটে 500 ঘন্টা ভিডিও আপলোড হয়। তার মানে ক্রিয়েটরের কিন্তু অভাব নেই, ভিডিও কন্টেন্টেরও কিন্তু অভাব নেই। আবার এই যে প্রতি মিনিটে 500 ঘন্টা ভিডিও আপলোড হয়, এগুলো কি সব এক একটা ইউনিক টপিক? এগুলো কিন্তু ইউনিক টপিক না। সবগুলা নেই কারোটা কারো না কারোর সাথে মিলতেছে, সেম টপিকে। একটা নির্দিষ্ট টপিক দিয়ে সার্চ দিবেন, হাজার হাজার রেজাল্ট। মানে একই টপিক, একই জিনিস, অনেকেই ভিডিও বানাচ্ছে। তো এই এত এত ভিডিওর ভিড়ে আপনি যেটা বানাচ্ছেন, আপনি যেটা আপলোড করতেছেন, মানে আপনি বলতে আপনি অথবা আপনার ক্লায়েন্ট বা আপনার যে বিজনেসের দায়িত্ব নিয়েছেন সে যেটা আপলোড করতেছে, সেটা মানুষ দেখবে কিভাবে? আর মানুষকে দেখতে হলে তো ভিডিওটা যখন কেউ সার্চ করবে সবার শুরুতে থাকতে হবে, তা না হলে তো মানুষ দেখবে না। দেখবে? না স্যার। দেখবে না। তো যদি না দেখে, তাহলে এই যে ভিডিও গুলান যদি এত এত ভিডিও বানাইলাম, এটার কোনো ফায়দা আছে বলেন তো? কোনো ফায়দা নেই। না স্যার, নাই। তো এখানেই মূলত হচ্ছে কাজ করে ইউটিউব এসইও, বুঝছেন? জি স্যার। জি স্যার। তো যাই হোক, এই যে এখানে দেখেন ইউটিউব র্যাঙ্কিং লেখাটা, এই যে ইউটিউব একদম ভেঙে চুরে একাকার হয়ে গেছে না? হুম? যে জি মনে স্যার। করেন ইউটিউবের কোনো কিছু না বুঝে এই সেক্টরের মধ্যে ঢুকে পড়ে এক লাফে, যে ইউটিউব এসইও এক্সপার্ট হয়ে গেছি আমি, তার কাছে ইউটিউবটা ঠিক এরকম হযবরল। কি করতেছে না করতেছে কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু একটু গভীরভাবে যদি পর্যবেক্ষণ করে, যদি গভীরভাবে একটু পড়াশোনা করে, অ্যানালাইসিস করে, একটু বোঝার চেষ্টা করে, তাহলে তার কাছে ইউটিউবটা এইরকম ক্রিস্টাল ক্লিয়ার। বুঝছেন? তো আমরা এখন ওই বোঝার কাজটাই করতেছি, যে ইউটিউব এসইও কি, ইউটিউব এসইও কিভাবে কাজ করে। যেহেতু আমরা জানি যে ইউটিউব বিশ্বের ৩য় বৃহত্তম সার্চ ইঞ্জিন বা প্ল্যাটফর্ম, যেখানে মনে করেন যে মানুষের অভাব নেই, একদম ঠেলাঠেলি করে সবাই ভিডিও দেখে। তো সেখানে ওই যে বললাম যে হাজার হাজার লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপলোড করতেছে, সবার গুলানি যে আলাদা এমনটা না, সেম সেম কন্টেন্টও তৈরি করে। তো এই সবগুলানের মধ্যে আপনার কন্টেন্টটা যদি উপরে না আসে, তাহলে আপনার কোনো ফায়দা নেই। তার মানে ইউটিউবের সার্চে কিংবা সাজেশনে আপনার কন্টেন্টটা আসতে হবে, তাহলেই মানুষ দেখবে। আর এটাই মূলত হচ্ছে এসইওর কাজ। এসইও করার মাধ্যমে আমরা হচ্ছে ইউটিউবকে একটু সুড়সুড়ি দেই আর কি, খোঁচা দেই, যে ভাই তুমি আমার এই ভিডিওটা দেখায় দাও যখন কেউ সার্চ করবে, অথবা তুমি নিজ দায়িত্বে একটু আমাকে একটু বেশি করে ভালোবাসা দিয়ে এটা মানুষকে দেখায় দিও, তাহলে আমি একটু খুশি হব আর কি। আর এইখানে আহ আমরা ওই যে দেখবেন ওই যে সরস্বতী পূজা হয় না, হিন্দুরা যারা আছেন ভালো করে বলতে পারবেন, সরস্বতী পূজাতে সরস্বতী দেবীকে কি দেওয়া হয়? আপনারা আপনাদের বইগুলো নিয়ে গিয়ে দেন না, এবং সাথে কিছু উপহার এ দেন কি দেন না? নেই? কেউ নেই এখানে? হ্যালো, এই আছেন? হ্যাঁ স্যার। ফোন রাখি ঘুমাইছে নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার, দেই স্যার। এই মাঝখানে বোধহয় কেউ একজন কিছু বললো। স্যার বলেন। আপনি কিছু বলছেন? না স্যার। স্যার আমি বললাম যে ফোন রেখে মনে হয় আমি ঘুমাইছে। বলছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। আমি শুনছিলাম বই রেখে আবার কি হবে। না, এটা একটু ভুল শুনছি আর কি। সঠিক শুনলে একটু রিমাইন্ডে নিতাম, কারণ এটা খোঁচা সূচক হয়ে যেত। তো যাই হোক, তো এই যে বই দেওয়া হয়, একটু উপহার দেওয়া হয়, কেন?
ওই সরস্বতী দেবীকে একটু খুশি করার জন্য। সরস্বতী দেবী কি জ্ঞানের দেবী না, উন্নতির দেবী নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, জি স্যার। তো যাতে করে একটু খুশি হয়, আপনাদেরকে একটু বর দেয়, তো এই জন্যই তো করা হয়। ঠিক তেমনি ওই ইউটিউবকেও খুশি করতে হয় যাতে করে অন্যদের কাছে সাজেশন মানে সাজেস্ট করে বা সার্চ করলে সবার উপরে দেখায়। এটার জন্য খুশি করতে হয় কিছু বর দিয়ে। সেই বরটা কি? সেই বরটা হচ্ছে মনে করেন যে এই যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এই জিনিসগুলো আর কি, যেটা আমরা সবাই জানি। এই যে 3 নাম্বার পয়েন্টে দেখেন জিনিসটা, ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেইল এবং দর্শকের আচরণ। এটা পরের বিষয়, বাট এই জিনিসগুলা বর দিতে হয় আর কি, বুঝছেন? এই জিনিসগুলা দিলে অনেক সময় ইউটিউব খুশি হয়, আর একটা সময় পর্যন্ত মারাত্মক লেভেলের খুশি হইতো, হয়ে আপনাদের ভিডিও কি করতো, বেশি থেকে বেশি উপরে দেখানোর চেষ্টা করতো, সাজেশনে দিত। বাট এগুলো না আস্তে আস্তে একটু কমপ্লেক্স হয়ে গেছে, ডে বাই ডে আরো কমপ্লেক্স হচ্ছে, অনেক কিছু বিষয় এখানে অ্যাড হয়ে যাচ্ছে আর কি। তো এগুলো না আমরা আস্তে আস্তে জানবো। তো ইউটিউব এসইওর সিম্পলি কাজটা কি? সহজভাবে একটাই কাজ, এই যে হাজার হাজার লাখ লাখ ক্রিয়েটর আছে, আমি যে কন্টেন্ট তৈরি করতেছি সেই কন্টেন্ট তৈরি করা ব্যক্তির কোনো অভাব নাই। বহু ব্যক্তি আছে যারা সেম কন্টেন্ট তৈরি করতেছে, তাদের সাথে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করে হইলেও যেন আমার কন্টেন্টটা সবার আগে দেখায়, ইউটিউব যেন আমার উপরে খুশি হয়ে কন্টেন্টটা সবাই সাজেস্ট করে। এটার জন্য ইউটিউবকে খুশি করার জন্য যাবতীয় যা যা করতে হয় সেই সমস্ত কিছুই হচ্ছে ইউটিউব এসইওর অন্তর্ভুক্ত। এখন যা করা লাগে লাগুক, সেটাই হচ্ছে কি ইউটিউব এসইওর অন্তর্ভুক্ত, ওইটাই ইউটিউব এসইও। এরপরে আর কি কি আছে দেখেন, যে যে পয়েন্ট গুলো আমি বলছিলাম ওই যে টাইটেলের কথা বলছিলাম, টাইটেল দিতে হয়, ট্যাগ ব্যবহার করতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, থাম্বনেইল দিতে হয়। তো এই জিনিসগুলা তো সবাই ব্যবহার করে, পার্থক্যটা কি? মনে করেন আমরা বিপদে পড়ছি, দুইজন ব্যক্তি বিপদে পড়ে একদম খোলা মাঠের মধ্যে গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমরা অনেক সময় মানত করি না যে আল্লাহ এই বিপদ থেকে মুক্ত করে দাও, এটা দিব সেটা দিব, অনেক কিছু। ওই যে একটা কমেডি আছে না, ইন্ডিয়ার একটা কমেডি, হিরোর নাম মনে নেই, ওই যে টাওয়ারের মধ্যে আটকে যায় পড়ে গিয়ে, দেন আবার ওই পাশ দিয়ে হাঁটতে যায়, একটা সুন্দর করে আরেকটা রডের ইয়ে আসে, ওটার উপরে ওঠে, মানত করে এটা দিবে সেটা দিবে, তারপরে একটু বেঁচে যাওয়ার পরে সে মত পাল্টে ফেলে, আবার পড়ে যায়, আবার মানত করতে চায়, আবার মত পাল্টে যায়, আবার কি রাম ধরা খায় না, ওই রকম আর কি। মানে আমরা ওই ধরেন দুইজন মুনাজাত করতেছি যে এই বিপদ থেকে বাঁচাইলে আমি এটা করব, ওটা করব, সেটা করব, দুইজনেই করতেছি। তো এর মধ্যে একজন বিপদ মুক্ত হয়ে গেল, আর একজন বিপদ মুক্ত হয়নি। ধরেন দুইজনই সেম সেম মানত করছে, দুইজনই এটা করবো। এখন আপনি যদি প্রশ্ন করেন যে ওরটা হইলো আমারটা হইলো না, কারণ কি? না সেটা নিজেরা জিজ্ঞেস করলেই পারবেন, মানে পেয়ে যাবেন উত্তরটা। অমুক ব্যক্তি মানে আপনার পাশের জন কি করছে, মানত করছে একদম সাদা সিধা দিলে, কিন্তু আপনার মধ্যে আর কি ওই স্বচ্ছতাটা ছিল না, যার কারণে আপনি পাননি, ওই ব্যক্তি পাইছে। ঠিক তেমনি ভাবে ইউটিউবের মধ্যে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেইল সবাই দেয়, কিন্তু ওইটার ভিতরে ওই স্বচ্ছতাটা নাই, মানে কোয়ালিটিটা নাই। যদি ওই কোয়ালিটিটা থাকতো তাহলে অটোমেটিক্যালি ভালো পারফর্ম করতো অন্যদের থেকে। তো এই কোয়ালিটি তো আর এমনি এমনি আসে না। কোয়ালিটি কি এমনি এমনি আসে? আসে না। বহুত বিষয় অ্যানালাইসিস করতে হয়, বহুত জিনিসের দিকে নজরদারি করতে হয়, খেয়াল রাখতে হয়, তারপরে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হয়। মনে করেন আপনারা কিছু কিছু মিষ্টি খান 20 টাকা পিস, আবার দেখবেন যে 5 স্টারে গেলে ওই মিষ্টি খায় মানুষ 200 টাকা 500 টাকা পিস। কারণ কি? কারণ 5 স্টারে ওই মিষ্টিটাকে সুন্দর করে নার্সারিং করা হয়েছে, করে করে একটু একটু করে যত্ন সহকারে বড় করা হয়েছে, মানে রেডি করা হয়েছে আর কি। কিন্তু একটা ছোটখাটো মিষ্টির দোকানে ওই যেমনে তেমনে রেডি হয়েছে, যার কারণে কিন্তু পার্থক্য। তো আপনি যখন একটা টাইটেল তৈরি করবেন, টাইটেলের মধ্যে কি কি রাখতে হবে না রাখতে হবে সেই জিনিসগুলো যখন আপনি প্রপারলি রিসার্চ করে রাখবেন, তখন এটা অপটিমাইজ হবে। আর সেই অপটিমাইজ টাইটেলটাই আমাদেরকে ব্যবহার করতে হবে, তাহলে ইউটিউব একটু খুশি থাকবে। কারণ স্বচ্ছতা চলে আসলো, ক্লিয়ারিটি চলে আসলো। সেম ট্যাগ,
মনে যা আসলো তাই ব্যবহার করলাম না, একটু ঘাম ঝরাতে হবে আর কি, চিন্তা ভাবনা করে ব্যবহার করতে হবে। যেভাবে ইউটিউব চায় ঠিক সেভাবে এই সেম ওয়েতে ডেসক্রিপশনটাও করতে হবে, থাম্বনেইলটাও করতে হবে। আর এটা কিভাবে কিভাবে করবেন না করবেন সেই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতেই করব। এই প্রত্যেকটা জিনিস, টাইটেল অপটিমাইজেশন, ট্যাগ, ডেসক্রিপশন, এগুলো নিয়ে একটা ক্লাস থাকবে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস থাকবে, থাম্বনেইল কিভাবে তৈরি করবেন এগুলো নিয়ে ক্লাস থাকবে। তো থাম্বনেইলের জন্য আমাদের ক্যানভা আমরা শিখবো, ক্যানভা ব্যবহার করে কিভাবে কাজ করতে হয়। আস্তে আস্তে সব পেয়ে যাবেন আর কি, টেনশন করার দরকার নেই। তবে ওই যে কিছুক্ষণ আগে অ্যালগোরিদমের কথা বলছিলাম না, যে অ্যালগোরিদম ওই যে মানুষের মতো চিন্তা করতে পারে না, অ্যালগোরিদমেরও কি বেশ কিছু চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, বিভিন্ন বিষয়ে প্রশ্নবিদ্ধ হইতে হয়, কারণ ওরও কিছু কি ল্যাকিংস আছে, বুঝছেন? হ্যালো, জি স্যার। জি এ স্যার। ঘুম পাইছে কার কার বলেন তো? স্যার পাইনি স্যার। ঘুম পাইনি স্যার। বাকিদের তো আমি কথাবার্তা কিছু শুনতেছি না। স্যার সবাই মনে হয় পায়নি স্যার। আমার অভ্যাস আছে রাত জাগার, সমস্যা নাই, ক্লাস কন্টিনিউ সবাই করেন। একটু মেসেজে কতজন আছেন? আর ক্লাস চালু করে দিয়ে ঘুমাইতেছি। 38 জন আছেন মনে হয়, 38 জন 39 জন এরকম আছেন। একটু মেসেজে একটু কিছু একটা লেখেন তো, সবাই লেখেন ঘুম পাইনি। এই মাইক্রোফোনটা কার অন আছে? শিরিন আক্তার। সবাই একটু লেখেন তো মেসেজে যে ঘুম পাইনি। আচ্ছা, আমি এখানে আপনাদের অ্যাক্টিভিটিসটা দেখলাম, প্লাস একটা জিনিস আমি সার্ভে করলাম আর কি, অ্যানালাইসিস করলাম, যে আপনারা কিছুটা বাংলা ভাষায় যদি বলি ঘাপতারা আছেন, ইনস্ট্রাকশন ফলো করতে পারেন না, বা আরো যদি ভালোভাবে বলি আপনাদের মধ্যে একটা পণ্ডিতি স্বভাব আছে। আমি সুন্দর করে বললাম যে আপনারা লেখেন ঘুম পায়নি, আপনারা কত বাহারি ধরনের লেখা লিখলেন, বাপরে বাপ। ওই যে ইন্টারভিউ বোর্ডের মতো, রাইট সামথিং, এক একজনের ক্রিয়েটিভিটি দেখানো শুরু করে দেয় আর কি। এমন করলে চলবে? আমি 3 বার করে বললাম সবাই একটু মেসেজ করেন ঘুম পায়নি, ঘুম পায়নি, ঘুম পায়নি, ওটা দেন, ভালো হইতো। যাই হোক, প্রমাণ দিলেন আপনারা অনেক ক্রিয়েটিভ। ভাইয়া যদি ক্রিয়েটিভ না হয় তাহলে ভিডিও কেমনে বানাবে বলেন তো? গুড, জবাবও রেডি। এই জন্য একটু আলাদা আলাদা অ্যান্সার। আপনি মিরপুরে আছেন না, রূপা ইসলাম? হ্যাঁ, আপনারা এই যে মেট্রো রেল স্টেশন দেখছেন? মেট্রো থেকে তো আপনি আপনার ক্লাসে জয়েন দিয়ে চলে আসলাম। আচ্ছা, যদি ওই কথায় কথায় জবাব দেন, তর্ক করেন, ওই স্টেশনের মাঝখানে ফেলাই দিব। কে আবার আসলো? আমি তো কথাই বলি না ভাইয়া, আপনি আমাকে এখন স্টেশনে ফেলে দিতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, পরের চ্যাপ্টারে চলে যাই। কি যেন আলোচনা করতেছিলাম? ও, অ্যালগরিদম। অ্যালগরিদমেরও কি ভুল হয়, যার কারণে ইউটিউব প্রশ্নবিদ্ধ হয়। এখন অ্যালগরিদম ওর জীবনকালে, ওই 2005 সালে যখন ওর জন্ম হয়েছে ইউটিউবের অ্যালগরিদমের, মানে তখন থেকে শুরু করে আজ পর্যন্ত সে কি কি ভুল করছে এবং কিভাবে সেটা রিকভার করছে, সেই জিনিসের একটু গল্প শুনবো আর কি। 2005 সালে যখন ইউটিউবের যাত্রা শুরু হলো আর কি, তখন তো হচ্ছে একটু একটু করে অনেকেই ভিডিও আপলোড করা শুরু করে দিল।
অনেকে কি ভিডিও আপলোড করা শুরু করে দিল, ক্রিয়েটররা। কারণ যেহেতু সহজেই মানুষের কাছে পৌঁছা যায়, নিজেকে প্রেজেন্ট করা যায় পুরো জগতের সামনে, তখন পাবলিক কি করলো, ভিডিও তৈরি করা শুরু করে দিল। যখনই গণহারে পাবলিক ভিডিও তৈরি করা শুরু করে দিল, তখনই তো একদম মানে ভিডিওর স্তূপ জমা হইলো। এখন সব ভিডিও তো আর একসাথে অ্যাট এ টাইম কোনো ব্যক্তিকে দেখানো যায় না, যায় যায় না, কিছু ভিডিও দেখাইতে হবে। এখন কোন ভিডিওগুলোকে আসলে মানুষের সামনে প্রেজেন্ট করবে? ইউটিউব টেনশনে পড়ে গেল, কিছু না কিছু ভিডিও তো দিতে হবে। আর যদি যেমন তেমন খারাপ ভিডিও দেয়, তাহলে পাবলিক কি করবে? বিরক্ত হয়ে ইউটিউব ব্যবহার করা ছেড়ে দিবে, যে আজাইরা সব উল্টাপাল্টা জিনিস দিয়ে ভর্তি, তার মানে ভালো জিনিস দিতে হবে। এখন ভালো জিনিস সে বুঝবে কিভাবে? এই তো কি ব্যাপার, এটা কে দেখায় না কেন? দেখছেন, এই ডিস্টার্ব মারতেছে না? আচ্ছা, যাই হোক, তো যদি উল্টাপাল্টা কন্টেন্ট দেখায়, পাবলিক কি ইউটিউবকে বয়কট করে দেবে। তো এখন একটা ভালো কন্টেন্টকে চেনার উপায় কি, বোঝার উপায় কি? ভালো কন্টেন্টকে বোঝার উপায় কি? এখন আপনি মনে করেন সবজি আছে না, সবজি বা ফল ফ্রুটস যাই বলেন না কেন, যে কোনো বিষয় যেটা গাছে ধরে, আপনি একটা কি করলেন, একটা বাণী ছড়ায় দিলেন পুরো জগৎ জুড়ে, যে যে ফলটা গাছে ধরে অনেক মসৃণ, সফট, দেখতে কিউট, চকচক চকচক করে, এটা খাওয়া যাবে রান্না করে। আচ্ছা, অনেক ফল আছে না বিষাক্ত, কিন্তু দেখতে চকচকে, কিউট, সফট, সব কি খাওয়া যায় বলেন তো? না স্যার। সব খাওয়া যায় না। তো আপনি কিন্তু ওই ভালো জিনিসটা, ওইটা যে একটা সবজি বা এটা যে একটা ফল, সেটা বোঝার জন্য কি একটা ম্যাট্রিক্স সেট করে দিছিলেন, যে যেটাই দেখবেন চকচকে ঝকঝকে সেটাই কি, সেটাই খাওয়া যাবে। আবার ওই যে বলে না, যে ফলের মধ্যে পোকা থাকে আপনি সেই ফল খান, কারণ ওইটাতে বিষ নাই, কেমিক্যাল নাই, যার কারণে পোকা আছে। কিন্তু সব কি আর খাওয়া যাবে? তাহলে তো শুধু পোকা খাইতে হবে। একটাবার কল্পনা করেন তো, তাহলে পোকা খাইলে কেমন লাগবে? খাচ্ছেন, সাপোজ একটা পেয়ারা নিচ্ছেন, ওর মধ্যে অনেক পোকা, কামড়ায় কামড়ায় খাচ্ছেন খুশিতে, কারণ এটা পুষ্টিকর, কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই। তো ওই ম্যাট্রিক্স নিয়ে চললে হবে? ডাক্তারের কাছে যখন না। অসুস্থ হয়ে যাবেন, ডাক্তারের সামনে চেয়ারে বসবেন, ডাক্তার শুনে দিবে 1 লাখ। এরকম মূর্খের চিকিৎসা আমি করি না। তো ওই রকম একটা ম্যাট্রিক্স ইউটিউব ফিক্স করে রাখছিল, যে যে একটা আমাদের সমাজে প্রচলিত একটা বিষয় আছে না, যে সবাই তো বলতেছে ভালো, তার মানে ওইটা ভালো, তাই না? তো মাত্র জি একজন স্যার। বলে খারাপ, একজন বলে খারাপ, সবাই তো ভালো বলে, তার মানে ভালো, একজনের কথা ধরা যাবে না। সবসময় কি এটা খাটে? অনেক সময় কি হয়, ওই একজন যে খারাপ বলতেছে ওইটাই ঠিক হয়, যে ওইটাই খারাপ, তাই না? রাইট। তো জি স্যার। তো ইউটিউব কি করছিল, এই জায়গায় ভুলটা করে ফেলছিল। এই যে রাইট বললো, তার মতো বুদ্ধিমান ছিল না ইউটিউব একটা সময়। ইউটিউব কি করছিল, যে ভিডিওটা বেশি বেশি মানুষ দেখবে, বেশি বেশি ভিউ হবে, ইউটিউব ওইটাকে সার্টিফিকেট দিচ্ছে যে এটাই ভালো, এটাই সেরা। যে ভিডিওর ভিউ এর সংখ্যা বেশি, ওই ভিডিওই ভালো। তো ওইটার উপরে ভিত্তি করে একটা সময় ইউটিউব কি করতো, ভিডিওগুলো সবার আগে সাজেস্ট করতো যেটাতে ভিউ বেশি। আর পাবলিক তখন কি করা শুরু করলো, পাইলাম তো সুযোগ একটা, ভিউ হইলেই তো সেরা, তো ভিউ পাওয়ার জন্য ওদের যা যা করা দরকার, পাবলিক সেটা করা শুরু করলো, মানে ক্রিয়েটররা। এই বিভিন্ন জায়গায় শেয়ার দেয়, পাবলিকরে ধরে 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 আপলোড করা মাত্রই ভিউ নেয়, ক্লিক করায়, মানে ক্লিক করলেই তো ভিউ। হ্যাঁ, কি করে, উল্টাপাল্টা থাম্বনেইল, উল্টাপাল্টা হেডলাইন দেওয়া শুরু করলো, যে 5 মিনিটেই 1 কোটি টাকা ইনকাম, 10 মিনিটেই 1 লক্ষ টাকা তুলে ফেললাম, 10 মিনিটে 1 লক্ষ টাকা তুলে ফেললাম। পাবলিক কি করে, হুমড়ি খেয়ে পড়ে, যে বাপ রে বাপ, 10 মিনিটে 1 লক্ষ টাকা, দেখতে হবে, না দেখলে জীবনটাই বৃথা। ভিডিওটা মনে করেন 5 মিনিটের ভিডিও, সে বলছে 10 মিনিটেই 1 লক্ষ টাকা তুললাম,
সে দেখা শুরু করলো, ভিডিও প্লে করলো, অনেক বক বক করার পরে মাঝখানে বা শেষের দিকে বলতেছে, এই যে এই ড্যাশবোর্ডের মধ্যে ঢুকলাম, এখানে ঢুকলাম, সেখানে ঢুকলাম, এই যে ক্যাশ আউট দিলাম বা ব্যাংক থেকে উইথড্র দিলাম, 10 মিনিটে আমার টাকা চলে আসলো। মানে ব্যাংক থেকে টাকা তোলা দেখাইছে আর কি, কিভাবে টাকা তুলতে হয়। অথচ লিখছে কি 10 মিনিটেই 1 লক্ষ টাকা তুললাম। পাবলিক ভাবছে কি 10 মিনিটে 1 লক্ষ টাকা ইনকাম করা যায়। মানে এক কথায় তাদের টার্গেটে ছিল বেশি থেকে বেশি ক্লিক করুক, ক্লিক করলে ভিউ কাউন্ট করলে ইউটিউবে ওটাকে সাজেস্ট করবে, ইউটিউবে ওটাকে সবার সামনে দেখাবে, ভিডিও সেরা মার্কেট পেয়ে গেল। বুঝছেন? তো এটা কি একটা বিশাল বড় মিস্টেক না ইউটিউবে? ইউটিউবকে তখন প্রশ্নবিদ্ধ হচ্ছে না? বলেন তো। ইউটিউব তখন প্রশ্নবিদ্ধ হয় যে আমি সার্চ করি এক জিনিস, আসে আর এক জিনিস, ক্লিক করি এক জিনিস ভেবে, একটা জিনিস পাবো ভেবে পাই আর এক ধরনের জিনিস। মানুষ তখন হতাশ হতে শুরু করলো। এরপরে ভাবলো যে এই সমস্যা থেকে বাঁচার উপায় কি? এই সমস্যা থেকে কি বাঁচার উপায় কি? তখন ইউটিউব আসলো যে মানে ইউটিউব আপডেট নিয়ে আসলো অ্যালগোরিদমের মধ্যে। কিরকম আপডেট? আচ্ছা, আগে তো মানুষ ক্লিক করতো, ক্লিক করলে ভিউ কাউন্ট হতো, এই জন্য পাবলিক হচ্ছে উল্টাপাল্টা হচ্ছে থাম্বনেইল দিত, উল্টাপাল্টা টাইটেল দিত, তো যার কারণে আসলে মানুষ বিরক্ত হইতো। তাহলে কি করা যায়? তো যদি উল্টাপাল্টা ভিডিও হয় তাহলে তো মানুষ দেখবে না, বের হয়ে চলে যাবে। আর যদি কাজের ভিডিও হয় তার মানে মানুষ দেখবে বেশি সময় ধরে, তাই না? লজিক্যালি এটাই হয় না? যদি ভিডিওটা কাজের হয় তাহলে বেশিক্ষণ ধরে মানুষ দেখবে না? জি স্যার। দেখবে। তো তখন ইউটিউব কি করলো? নতুন একটা আপডেট নিয়ে আসলো এবং সে ফোকাস করলো ওয়াচ টাইমের উপরে, যে এখন শুধুমাত্র এই ভিউ হইলেই হবে না, ক্লিক আসলেই হবে না, ওয়াচ টাইম যার বেশি তার ভিডিওই সেরা। ওয়াচ টাইম বেশি না হইলে সে সেরা না। কেন এটা? যে ভিডিও ভালো জন্যই তো মানুষ দেখতেছে। যদি খারাপ হইতো তাহলে তার বেশি থেকে বেশি ভিউ করতো না, বেশি সময় ধরে দেখতো না। সহজ হিসাব। খারাপ হইলে কি বেশি সময় ধরে দেখার কোনো প্রশ্ন আছে? কোনো মানে আছে? মানে নেই, পাবলিক দেখবে না। তার মানে ওয়াচ টাইম কম। বেশি সময় দেখতেছে মানে কি? ভিডিও ভালো, কন্টেন্টটা হেল্পফুল, দ্যাটস ওয়াই বেশি সময় দেখতেছে। তার মানে আমার ভিডিও যে ভালো, ওইটাকে যে সবার সেরা জায়গায় পাঠাইতে হবে, সাজেস্ট করতে হবে, সেটার মূল ম্যাট্রিক্স কি? ওয়াচ টাইম। যার ওয়াচ টাইম বেশি সে সেরা। তখন সে এটাতে কাজ করা শুরু করলো। আর তখনই মূলত পাবলিক ভন্ডামি করা আরো বেশি করে শুরু করে দিল। আগে তো ভুলভাল জিনিস বলতো, এরপরে ডেকে নিয়ে গিয়ে মাথা গরম করা শুরু করে দিচ্ছে। যেমন কি? যেমন হচ্ছে আপনার কোন একটা কিছু ইয়ে করছেন, ইউটিউবে ঢুকছেন, খুব প্রেশানির মধ্যে আছেন। আচ্ছা দেখি এখানে ছেলে কয়জন আছেন আর মেয়ে কয়জন আছেন, একটু দেখি, একটু মাইন্ড করেন না, হ্যাঁ? আহ, একটা মেয়ে, দুইটা মেয়ে, তিনটা মেয়ে, চারটা মেয়ে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, বাপরে বাপ, 13, 14, 15, 40টার মধ্যে 15টা মেয়ে, তার মানে ছেলেদের সংখ্যা বেশি। তাহলে আমি ছেলেদেরকে একটু পছাবো, আমিও তার মধ্যে পড়ি। ধরেন আপনি বিবাহিত একজন ব্যক্তি, আপনার বউয়ের সাথে প্রতিদিন প্রতি রাতে ঝগড়া লাগে, মারামারি পর্যন্ত হয়, রাতের বেলা না খেয়ে পর্যন্ত থাকতে হয়, মাঝে মধ্যে তো হাড়ির পাতিলের বাড়িও খাইতে হয়। ধরেন খুবই হতাশার মধ্যে আছেন। এখন আপনার উপায় দরকার, বউরে তো ভালোবাসে, কিন্তু এইরকম কষ্ট তো আর সহ্য হয় না। কি করা লাগবে? বউ বশীকরণের উপায় খুঁজতে হবে। কবিরাজ টবিরাজের কাছে যাবেন, কিন্তু জানেন যে ওইটা শিরিক হয়ে যাবে, তো এটা আর করা যাবে না। এখন উপায়, এখন উপায় হচ্ছে সহি পথে থেকে কাজ করতে হবে, তার মানে হুজুর লাগবে। এখন ওইটা তো আর এখন পাচ্ছেন না, রাতের বেলায় হঠাৎ ইউটিউবের মধ্যে ঢুকলেন, সার্চ টার্চ করতেছেন, একটা সুন্দর করে একটা থাম্বনেইল দেখলেন, এক আমলেই বউকে বশ করার উপায়, বা এক রাতেই বউকে বশ করার উপায়, এটা দেখলেন, থাম্বনেইল ক্লিক করলেন এবং দেখলেন ওই টপিকেরই কন্টেন্ট এক হুজুর, ওই যে আসিফ হুজুর তো বলা যাবে না, ও তো আবার মেয়েদের পক্ষে কথা বলে। তো ধরেন কোন একটা ব্যক্তি, শহীদ সাহেব কিছু বলবেন? স্যার আপনি কি ওবিএস থেকে রেকর্ড অন করছিলেন?
করছি তো মনে হয়, এই তো চলতেছে। হ্যাঁ করছি। তারপরেও থ্যাংক ইউ রিমাইন্ডার দেওয়ার জন্য, বাকিটা তো দেয়নি তাও। আচ্ছা শোনেন, ওই যে ভিডিও একটা পাইলেন, দেখা শুরু করলেন, এক ব্যক্তি বলল, আপনি কি সংসার জীবনে হতাশ, প্রচন্ড দুঃখ দুর্দশায় দিন কাটছে, রাত কাটছে, বউয়ের সাথে বনিবনা হয় না, কষ্ট দিয়ে কথা বলে, আপনাকে কেয়ার করে না, 3 বেলার মধ্যে 2 বেলা খাইতে দেয় না, এরকম কথাবার্তা বলতেছে। তাহলে এই একটা আমল আমি শেখাই দিব, যে আমলটা করলে রাতারাতি বউ কি বশীভূত হয়ে যাবে। আমলটা কি আপনারা কি জানতে চান, শিখতে চান? আমি কি বলে দিব সেটা? জি স্যার। ওকে, বলে দিই। তো কোনো, এটা হুজুরের কথা, আমার কথা না, ভিডিওর মধ্যে আর কি। তো বলল যে একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বরে বসেছিলেন। তো কোনো একটা ব্যক্তি আসলো বিষণ্ণ মনে, হতাশ মনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন তিনি তার দুঃখ দুর্দশা কষ্টের কথা বললেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমাধান দিলেন। তো হাদিসটা কিন্তু এখনো বলে নাই, আমলটা কিন্তু এখনো বলে নাই। তো এরপরে কি হইল, সাহাবাজি সাহাব মানে সাহাবাদের জামানায় অমুক ব্যক্তি, অমুক বিন অমুক এইরকম সমস্যায় পড়ছিল, এবং কোন একটা হাদিস শোনায় দিল একজন মহৎ ব্যক্তি, এবং সেই হাদিস অনুযায়ী আমল করলো। সেই আমল করার পরে তার বউ বশীভূত হয়ে গেল, সংসার জীবনে সুখ শান্তি নেমে আসলো। দেন এই তো বেশি দিন না, কিছুদিন আগের কথা, গাড়ি করে যাচ্ছিলাম একটা জায়গায়, চায়ের ব্রেক নিলাম, আমার বাল্যকালের এক বন্ধু আসলো, এসে দেখলাম যে বিষণ্ণ। আমি তাকে ডাকলাম, কি হয়েছে? সে বলল সে নাকি গত রাতে না খেয়েছিল, সকালবেলা এসে এখানে পরোটা খাইলো, তারপরে পরেই তো আমার সাথে দেখা। কারণ জিজ্ঞেস করলাম, কারণ হচ্ছে বউ খাইতে দেয় না, সংসার জীবনে অশান্তি, বউ কথা শোনে না। আমি তারে ওই পুরাতন আমলটা শেখাই দিলাম, যেটা সাহাবা অ্যাপ্লাই করছিল, শেখাই দিছি। পরের দিন ফোন দিছি খোঁজ খবর নেওয়ার জন্য, সেই রাতে নাকি আমল করে ফেলছে, পরের দিন থেকে বউ নাকি ঠান্ডা, সংসার জীবনে শান্তি। আজকে আমি আপনাদেরকে সেই আমলটা শেখাই দিব। আমলটা কি? এইটা 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 এটা এটা, মাত্র 5 সেকেন্ডে শেখাই দিল। আচ্ছা, এতক্ষণ ধরে 5 মিনিট ধরে কিন্তু সে বকবক করছে, 10 মিনিট ধরে সে বকবক করছে, আর আমলটা শিখাই দিল শেষ মুহূর্তে 5 সেকেন্ডে। এত বকবক করার দরকার ছিল? মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করবে না বলেন তো? সামনে পাওয়া যায় না তো স্যার। যাই হোক, ইচ্ছা তো করে নাকি? হ্যাঁ স্যার। বিরক্ত লাগে কিন্তু। তো কেন এটা হইল, এই সাইড ইফেক্টটা কেন? কারণ ইউটিউব বলছে তোমার ওয়াচ টাইম যত বেশি হবে, মানে তোমার ভিডিও যতক্ষণ ধরে পাবলিক বেশি দেখবে, তার মানে ওই ব্যক্তিগুলো প্রমাণ দিচ্ছে যে তোমার ভিডিওটা ভালো। আর তোমার ভিডিও ভালো প্রমাণ দিচ্ছে মানে তুমি আমার কাছে ভালো, আর তুমি আমার কাছে ভালো মানে আমি তোমাকে সবার আগে দিব। এটাই তো নিয়ম। এটা কি বাংলাদেশের সিস্টেম না? আপনি নেতার চোখে ভালো মানে স্টেজে নেতার পাশে আপনিই থাকবেন নাকি? তো ইউটিউবের চোখে ভালো কারণ আপনার ওয়াচ টাইম বেশি। তো ইউটিউব ওই মানে কুখ্যাত টাইপের যদিও ভিডিও হয়, ডাজন্ট ম্যাটার, ওয়াচ টাইম বেশি মানে আপনি উপরে। তো এগুলোর নেগেটিভ সাইড আছে। পাবলিক বিরক্ত হওয়া শুরু করলো। যখন বিরক্ত হওয়া শুরু করলো, তখন ইউটিউব কি করছে, 15 সালের দিকে আর কি, এটা এই 10-এর দশক, মানে কি 10 থেকে 20 পর্যন্ত, 15 সালের দিকে কি করলো, ইন্টারাকশন সিস্টেম নিয়ে আসলো। ইন্টারাকশন সিস্টেম বলতে কি বোঝাচ্ছে? এই যে হচ্ছে লাইক করেন না কোনো একটা ভিডিওর মধ্যে ঢুকে, এই যে টুক করে ঢোকেন, করে এই যে লাইক ডিসলাইক, এই জিনিসটা আর কি, লাইক ডিসলাইক। এটা করলে কি হয়, কই গেলাম, এই তো, মানে ইন্টারাকশন নিয়ে আসলো এটা বোঝার জন্য যে কন্টেন্টটা হেল্পফুল কিনা। আপনি যদি লাইক দেন তার মানে হেল্পফুল, ডিসলাইক দিলে খারাপ, ভালো না, কোয়ালিটি ভালো না। আর যদি কমেন্ট করেন, গঠনমূলক কমেন্ট, দেখবেন যে বর্তমানে নতুন নতুন ক্রিয়েটররা 10 সেকেন্ডের একটা ভিডিও বানায় আর বলে যে গঠনমূলক কমেন্ট করুন, দেখবেন যে আপনার ফলোয়ার বেড়ে গেছে। ভন্ডামি। তো এই যে গঠনমূলক কমেন্ট, গঠনমূলক কমেন্ট বলতে কি, মানে আপনার টপিকটা যেটা নিয়ে, আপনার ভিডিওর যেটা টপিক, যদি প্রকৃত অর্থেই একটা কমেন্ট আসে, প্রকৃত কমেন্ট,
তাহলে কি থাকবে? আপনার ভিডিওর কোনো না কোনো একটা ওয়ার্ড থাকবে কমেন্টের মধ্যে। ওই জিনিসটাই বোঝাইছে আর কি। তো যদি কোয়ালিটি কমেন্ট থাকে, এতে করে কি হবে? ইউটিউব একটা সিগন্যাল পাবে, কারণ অ্যালগরিদমটাকে সেভাবে আপডেট করছে। ইউটিউব সিগন্যাল পাবে যে এটা আই থিঙ্ক উপকারী একটা কন্টেন্ট, মানুষ এঙ্গেজড হচ্ছে, কানেক্ট হচ্ছে। তো দ্যাট মিন্স ভিডিওটা ভালো। তো এটাকে আমি একটু সাজেস্ট করি এই টাইপের মানুষের কাছে। বুঝছেন? তার মানে 2015 সাল থেকে এঙ্গেজমেন্ট সিস্টেম নিয়ে আসলো, ইন্টারাকশন সিস্টেম নিয়ে আসলো। এটার উপরে ভিত্তি করে কন্টেন্টের কোয়ালিটি যাচাই করা হয়। যার কারণে দেখবেন এই 15, 16, 17 সালের দিকে বেশি থেকে বেশি পাবলিক মানে 2 মিনিট কথা বলতে না বলতেই বলতো একটা কমেন্ট করে আসেন, একটা লাইক দিয়ে আসেন। মানে ভিডিওটা বাকি ভিডিওটা দেখতে গিয়ে লাইক দেন, বা আপনার এই প্রশ্ন থাকলে কমেন্ট করেন। তারপরে যে আবার একটা ট্রেন্ডস আছে কিন্তু ভিডিওর মাঝখানে বলে না যে আপনি কোন জেলা থেকে বলছেন কমেন্ট করুন। অমুক জেলা থেকে অমুক ভাই কমেন্ট করছিল, অমুক জেলা থেকে অমুক অমুক আপু কমেন্ট করছিল। এই ট্রেন্ডটা কিন্তু ওই টাইমে শুরু হয়েছে। বুঝছেন? এমনি এমনি কিন্তু এগুলো না আসে না। ওই কি মানে আপনার অ্যালগরিদমের উপরে ভিত্তি করে মানুষ এগুলা রাস্তা খুঁজে নেয়, ছোট্ট টাইমের রাস্তা খুঁজে নেয় কিভাবে অ্যালগরিদমকে একটু বোকা বানানো যায় আর কি। বুঝছেন? হ্যালো, জি স্যার, জি বুঝছি। স্যার। আচ্ছা, বোরিং লাগতেছে নাকি? খুব কি বিরক্ত হচ্ছেন? না না স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। আর যদি এগুলো না আগে থেকে জানেন, আগে থেকে এক্সপার্ট হন, তারা একটু বোর ফিল করলেও করতে পারেন, বাট কিছু করার নাই, সবার কথা চিন্তা করে আলোচনা করতে হচ্ছে। তো এরপর এই এঙ্গেজমেন্ট এগুলোর পরে ইউটিউবের কাজ কি? মূলত ইউটিউবের যারা ইউজার আছে, ভিউয়ার আছে, তাদেরকে হ্যাপি করা। কারণ ভিউয়ার হ্যাপি হইলে ভিউয়ার বেশি থেকে বেশি সময় থাকবে ইউটিউবের মধ্যে, আর যত বেশি সময় ধরে ইউটিউবের মধ্যে থাকবে তত বেশি অ্যাডভার্টাইজাররা আসবে, তত বেশি টাকা পয়সা ঢালবে, ইউটিউবের তত বেশি ইনকাম হবে। তো এটার জন্য কি করলো ইউটিউব? অ্যালগোরিদমের মধ্যে আরো আপডেট নিয়ে আসলো, আরো কমপ্লেক্স হইলো। যখন মনে করেন যে ওই ভিউ টিউকে আর দেখার টাইম নাই, পরবর্তীতে কি আসলো যে পাবলিক আসলে কতটা এনজয় করতেছে আপনার ভিডিওটা, আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন এটা আসলে কতটা এনজয় করতেছে ভিউয়াররা। মানে স্বইচ্ছায় লাইক দিচ্ছে, স্বইচ্ছায় কমেন্ট করতেছে, তারপরে হচ্ছে মাঝে মধ্যে আবার সার্চ দিয়ে খুঁজে বের করতেছে আপনার ভিডিওটাই। এই জিনিসগুলোর প্রতি ইউটিউব বেশি ফোকাস করা শুরু করলো। মানে এক কথায় ভিউয়ার ওরিয়েন্টেড হয়ে গেল, ইউজার ওরিয়েন্টেড। আর সেটার উপরে ভিত্তি করে কি করা শুরু করলো ইউটিউব? ইউজারদেরকে সাজেস্ট করা শুরু করলো, যে আসলে যে টাইপের কন্টেন্ট বেশি পছন্দ করতেছে তাকে সেই টাইপের কন্টেন্টই দেখাচ্ছে। ওই আপনার ভিউ বেশি হইলেই যে সেটা মানুষের কাছে দেখাবে এমনটা না। এখন এই যে ফিডের মধ্যে যখন ঢুকবেন, দেখবেন ওই যে আগে যেগুলো ভিডিও আসতো বেশি বেশি ভিউওয়ালা গুলা নিয়ে আসতো, কিন্তু এখন মাঝে মধ্যে এমন ভিডিও আসে এই যে দেখেন একটা ভিউ সাজেস্ট করছে, আবার এটা 3.2 মিলিয়ন সাজেস্ট করছে, এটা দেখেন 119K সাজেস্ট করছে। আবার দেখবেন এই যে অল্প স্বল্প থাকবে কোথাও না কোথাও। মানে আমি যে টাইপের দেখি সেই টাইপের জিনিসগুলো এসে ভরে গেছে। এই দেখেন নো ভিউ আসছে কিন্তু সাজেশনের মধ্যে, কারণ আমি ভিডিও আমি দেখি এগুলো, এই জন্য আমাকে সাজেস্ট করছে। তার মানে আপনি যদি এখানে কিছু করতে চান, আমাদের তো টার্গেটেই একটা, হয় সার্চ করলে সবার উপরে দেখাক, তা না হলে ইউটিউব সাজেস্ট করুক মানুষকে দেখার জন্য, ইউটিউব থেকে সাজেস্ট করছে। আমাদেরও কাজ তো এইটা। তো কখন এটা সাজেস্ট করবে? যখন আপনি ইউজার সেন্ট্রিক কিছু করবেন। এ অবশ্যই এমন একটা কন্টেন্ট তৈরি করছে যে কন্টেন্টটা আসলে আমার প্রয়োজন বা আমি দেখি। আমার প্রয়োজন না হইলে কিন্তু আমি এই কন্টেন্ট গুলো দেখতাম না। আর যেহেতু আমি এই কন্টেন্ট গুলো দেখি, তাই আমার কাছে এটা সাজেস্ট করছে। তার মানে আপনাকে ভবিষ্যতে যখন আপনি কাজ করবেন, তখন আপনাকে এমন কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে বা এমন কিছু তৈরি করতে হবে যেটার ইউজার আছে, যেটা মানুষ সার্চ করে দেখে। ঠিক ওই জিনিসগুলো যখন আপনি রিসার্চ করে অ্যানালাইসিস করে বুঝে বুঝে ওই জিনিসগুলো তৈরি করবেন এবং কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করবেন, তখন কি করবে ইউটিউব? অটোমেটিক্যালি ইউজারের চাহিদা অনুযায়ী তাকে আপনার ভিডিওটা সাজেস্ট করবে। এটাই একমাত্র উপায়, কোয়ালিটি কন্টেন্ট এবং কন্টেন্টের ডিমান্ড বুঝে আপনি কোয়ালিটি কন্টেন্ট তৈরি করবেন। আপনি হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখবেন, মানে ডে বাই ডে আপনি হচ্ছে মানে প্রতিদিন এক এক কথায় আর কি, মানে প্রতিদিন আপনি হচ্ছে
কন্টেন্ট আপলোড করবেন, মানে একটা শর্টস হলেও আপলোড করবেন, মানে রেগুলারিটি মেনটেন করে ধরে রাখবেন, এবং সেই সব কন্টেন্ট আপলোড করবেন যেগুলো ইউজারের চাহিদা আছে। তাহলে দেখবেন অটোমেটিক্যালি ইউটিউব আপনাকে ওই সেগমেন্টের বা ওই টাইপের অডিয়েন্সের কাছে আপনাকে সাজেস্ট করবে। বুঝছেন? জি স্যার। ওকে। এরপরে এইটা দিয়েই দিছে বর্তমান গুণগত মানই সেরা, মানে সব কথার মূল কথা ভাই, ভন্ডামি করলে আর চলবে না। ইউটিউবের অ্যালগোরিদম এখন মানে মানে সুপার লেভেলের, মানে অনেক স্মার্ট, উল্টাপাল্টা জিনিস সে ধরে ফেলে। এক কথায় আপনার দর্শকের চাহিদা অনুযায়ী গুণগত মান ঠিক রেখে কন্টেন্ট তৈরি করতে হবে, এটাই সবচেয়ে বড় এসইও। ওই টাইটেল ডেসক্রিপশনের থেকেও সবচেয়ে বড় এসইও হচ্ছে দর্শকের চাহিদা অনুযায়ী গুণগত মান ঠিক রেখে কন্টেন্ট তৈরি করতে হবে, এটাই সবচেয়ে বড় এসইও, এর থেকে বড় এসইও নেই। বুঝছেন? বর্তমান সময়ে আর কি। আগে ওই যে টাইটেল ডেসক্রিপশন সবকিছুতে ফোকাস করতে হতো সবচেয়ে বেশি, তবে এখন সবচেয়ে বেশি ফোকাস করতে হবে কন্টেন্টে। আপনার কন্টেন্টের মান ঠিক নেই মানে ওটা নিয়ে আশা করা যাবে না, মানে ইউটিউবের কথা অনুযায়ী এটা। কারণ অনেকে আবার আছে বলবে, এই আমি তো দেখলাম 3 মিলিয়ন ভিউ হয়ে গেছে, ওটা তো কোনো কন্টেন্টের কোয়ালিটি নেই। কন্টেন্টের কোয়ালিটি মানে ওই যে চোখ ধাঁধানো এডিটিং, চোখ ধাঁধানো চেহারা, এগুলো না আসলে কন্টেন্ট কোয়ালিটি বোঝায় না। কন্টেন্টের কোয়ালিটি বলতে অনেক কিছুই আছে। ওই এডিটিংটাও ভালো হইতে হবে, মানে এক কথায় একটা পিওর মেসেজ, একদম ক্রিস্টাল ক্লিয়ার মেসেজ দিতে পারতেছে, বা বিনোদন হইলে একদম স্মুথলি বিনোদন দিতে পারতেছে, ওইটাই হচ্ছে তার কোয়ালিটি। ও তাকে যে একদম মানে সুপার হাই রেজুলেশনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে হবে, একদম স্টুডিও সেট আপ করে ভয়েস রেকর্ড করতে হবে, তাহলে কোয়ালিটি ফুল কন্টেন্ট, তা না। বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপরে আরো কি স্লাইড আছে? অনেক টপিক আছে। এই টপিক কি মানে আজকে এখানে বাদ দেওয়া যায় না? না শেষ করে দিব? কতক্ষণ হইলো দেখি? 1 ঘন্টা 12 মিনিট। আচ্ছা শেষ করে দিই। জি স্যার। এরপরে কি আছে একটু দেখি। ইউটিউব এসইও কেন জরুরি? এটা কি আর নতুন করে বলতে হবে? মনে হয় না বলতে হবে, কারণ অনেক অনেক ক্রিয়েটর, এর আগেও আলোচনা করলাম, অনেক অনেক ক্রিয়েটরের ভিড়ে আপনার কন্টেন্ট হারায় যাবে। যেন হারায় না যায়, যেন এটা সবাই দেখতে পারে, ইউটিউব যেন সাজেস্ট করে, এই জন্য আমাদের হচ্ছে এসইও করতে হবে। আর এসইও মানে হচ্ছে ইউটিউবের মন জয় করা। আর মন জয় করার জন্য যা যা করতে হবে সবকিছু এসইওর অন্তর্ভুক্ত। আমাদের যা যা করার আমরা সামনের দিকে করব, সমস্যা নেই। এরপরে কিওয়ার্ড রিসার্চ ইউটিউব এসইওর প্রথম ধাপ আর কি। ওই যে কিওয়ার্ড রিসার্চ করতে হয় বললাম না, ওই যে এই কয়েকটা ধাপ আগে, এই যে এইখানে এই যে এখন কি আছে, এই প্রত্যেকটা পয়েন্ট একটু আলোচনা করা আছে। তো এগুলো না আমার মনে হয় যে এখন আলোচনা না করাটাই বেটার। যখন আমরা এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কাজ করব প্র্যাকটিক্যালি, এই যে প্র্যাকটিক্যালি যখন কাজ করব, তখন এটা কাজ করব। এই সবাই শোনেন, এই আপনারা ওই পকেটে 200 টাকা করে আপনারা হচ্ছে অন্তত জমায়ে রাখেন, কারণ এই দুটার মধ্যে যে কোনো একটা টুলস কেনা লাগতে পারে। বুঝছেন? 200 টাকা করে রেখে দিয়ে, যদি প্র্যাকটিক্যালি কাজ করতে চান আর কি, গুড একটা এক্সপিরিয়েন্স নিতে চান, এটা লাগবে, সো একটু রেখে দিন। এরপরে দেখেন ভিডিও অপটিমাইজেশন টিপস কিছু আমি বললাম না, ওই যে এই পয়েন্টটা কোথায় গেল, এই যে এইটা গুণগত মান আর কি। ওই ভিডিও অপটিমাইজেশন মানে হচ্ছে যে ভিডিওর আর কি গুণগত মান ঠিক রাখা, সামগ্রিক দিক আর কি, সবগুলো নিয়ে বলছে এখানে, মানে একটা ভিডিওর জন্য যা যা থাকে আর কি ভিডিওর মধ্যে, যেমন মানে ওভারঅল কন্টেন্টের মধ্যে আর কি। যেমন আকর্ষণীয় হুক, হুক মানে কি, বর্ষি, বর্ষি জানেন না? বর্ষি দিয়ে কি করে? মাছ খালি মনে করেন কোন রকম ঠোঁটের মধ্যে নিলে হয়, জাস্ট নড়া মাত্রই এক টানে মাছকে আটকায় ফেলেন, তাই না? বর্ষির মধ্যে এটাই করেন না? জি স্যার। ওটাই করা আর কি, মানে কোনো একটা ব্যক্তি ভিডিওটা চালু করছে মানে ওইখানেই তারে আটকায় ফেলতে হবে, ওই কাবাডি খেলার মতো। ঘরের মধ্যে আসছে মানে পাঞ্জা দিয়ে ধরে ফেলেন, ধরে আটকায় দেন, আর যেন যাইতে না পারে। মানে এমন কিছু বলবেন, এমন এমন একটা কথা বলবেন, সে যেন আটকে যায়। ওই যেমন হচ্ছে মানুষের ওই যে হিসকি ওঠে না মাঝে মধ্যে, হ্যাঁ, হিসকি ওঠে কিন্তু, চেনেন তো নাকি, নাকি আমি এটা ভুল শব্দ বলছি? হ্যাঁ স্যার। তো
তখন কিন্তু জি একটা স্যার চিনি। উদ্ভট টাইপের দেখবেন যে কেউ একজন যদি কিছু একটা শকিং নিউজ দেয়, কিছু একটা বলে ফেলে, দেখবেন যে আপনার উধাও হয়ে যায় কিছু। মানে কি আপনি আটকে গেছেন, কিছু একটা শকড হয়ে গেছেন, আটকে যান। ওইরকম আরকি। এমন কিছু একটা বলতে হবে পাবলিক যেন ভিডিওটার মধ্যে আটকে যায়। মানে এটা ১ম ১০ সেকেন্ডের মধ্যেই বলে ফেলতে হবে। এতে করে সে আটকে যাবে। আরেকটা জিনিস বলি, মানুষের এখন ধৈর্য শক্তি কিন্তু ৩ সেকেন্ডে নামছে। ১০ সেকেন্ডেরও শর্ট টাইমের মধ্যে বলার চেষ্টা করবেন। মানুষের ধৈর্য শক্তি এতই কমে গেছে যে ও ৫ সেকেন্ডও আর দেখার টাইম নেই। ওয়েট করে না। সো এর মধ্যেই তারা আটকাইতে হবে, যেমনিই হোক। এটা আপনারা চিন্তা ভাবনা করবেন। এরপরে কি ওই মেটা ডেটা পূরণ। মেটা ডেটা বলতে বোঝায় সাধারণত হচ্ছে যে টাইটেল, ডেসক্রিপশন, মেটা ডেটা। কারণ তা নাহলে তো চিনবে না। ওই বিগত ক্লাসে আমি একটা ওই যে উদাহরণ দিছিলাম যে আপনার যদি চিপাগলির মধ্যে একটা দোকান থাকে, কাপড়ের দোকান, ওখানে যদি কোনো ব্যানার ট্যানার কিচ্ছু না থাকে, বাইরের গলির এই মাথার থেকে যদি তাকায়, কোনো ব্যানার নেই, কিচ্ছু নেই, কোনো একটা ঘর আছে শুধুমাত্র, কাপড় গুলোনো দোকানের ভিতরে, পাবলিক কি বুঝতে পারবে ওখানে কি আছে না আছে? বুঝতে পারবে না, সে সাইড দিয়ে চলে যাবে। তো ঠিক তেমনি ভাবে একটা ভিডিও শুধুমাত্র আপলোড করলেই হবে না, ওই আপনার ভিডিওর একটা টাইটেল দিতে হবে। যেমন ওই আপনার হচ্ছে দোকানের সামনে একটা ব্যানার দিতে হবে যাতে বুঝতে পারে যে এটা কিসের দোকান। তারপরে ওই ব্যানারের নিচে সুন্দর করে বড় বড় করে দিতে হবে এখানে কি কি পাওয়া যায়, এটা পাওয়া যায়, সেটা পাওয়া যায়, ওটা পাওয়া যায়। তাহলে পাবলিক কি বুঝতে পারবে যে এখানে এটা পাবো, আমি ঢুকে যাই। কারণ আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন শোরুম বা দোকানের মধ্যে গিয়ে তাকাই থাকি। তাকায় থেকে আমরা কোন একটা প্রোডাক্ট খুঁজি, খুঁজে খুঁজে হুট করে কিন্তু আমাদের নিজেদেরই মনে হয় না এটা বোধহয় পাওয়া যাবে না, এবং আমরা চলে যাই। তো দেখবেন ওই দোকানদার যদি ডাকে এবং শোনে যে কি খুঁজতেছে অমুক, আপনার কাছে তো বোধহয় নাই, তখন বলবে আরে নাই মানে এই তো এখানে আছে নিচে, তুমি বলবো না, না বলে চলে যাচ্ছ, না বললে হয়। তো এরকম কিন্তু চিন্তা ভাবনা করি আর কি। তো যদি ওইটা সুন্দর করে লেখা থাকতো যে এখানে এটা পাওয়া যায়। আমি বিশেষ করে যেটা করি, গরুর দুধ কিনি তো মাঝে মধ্যে, বিভিন্ন দোকানের সামন দিয়ে যাই, আবার চিন্তা করি যে এই দোকানে কি গরুর দুধ পাবো, পাবো না বোধহয়, তারপরে সামনের দিকে চলে যাই। কিন্তু যে দোকানেতে আমি দেখি যে সুন্দর করে লেখা আছে এখানে খাঁটি গাভীর দুধ পাওয়া যায়, আমি কিন্তু সেখানে ডিরেক্টলি ঢুকে যাই। মানে বুঝে নেই আর কি যে আমার যেটা দরকার সেই জিনিসটা এখানে পাবো কিনা। সেই মেসেজটা যদি আমার আগে থেকে মাথার মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু আমি ডেডিকেটেড ভাবে সেই জিনিসটা দেখবো বা সেখানে ঢুকবো। তো ওই জন্য ডেসক্রিপশনটা দিতে হয় আর কি। একটা আগে থেকে ভিডিও দেখার আগে একটা মেসেজ দেয়, সচেতন ব্যক্তি এটাই দেখবে যে আমি যে 10 মিনিট সময় দেবো ভিডিওটাতে, এই 10 মিনিট আবার বৃথা যাবে না তো, এখানে কি কি পাবো আগেই দেখে নিই। তারপরে সাবটাইটেল আর ক্যাপশন যাই বলেন না কেন, যেটা কিনা পাবলিকদেরকেও একটু হেল্প করে আপনার ভিডিও বিষয়বস্তু বুঝতে, এবং ইউটিউবকেও হেল্প করে। তারপরে কল টু অ্যাকশন, মানে মানুষকে একটু খোঁচাতে হয়, ভাই একটা সাবস্ক্রাইব করেন না, একটা লাইক দেন না, একটা কমেন্ট করেন না। মানে একটু টেকনিক্যালি ওটা যেন ওই আর্টিফিশিয়াল না হয়, বা ওই যে একটা কথা আছে বাংলা ভাষায় যে ওই সোলটা কেমন জানি নেলসের মতো তাকায় আছে, নেলসের মতো চাচ্ছে, আমি একটা চকলেট লজেন্স চুষতেছি, তো ওই সোলটা কেমন যেন নেলসের মতো চায় আছে। তো এমনটা যেন না হয় যে আপনি ওইভাবে চাচ্ছেন ভিখারির মতো, ভাই একটা কমেন্ট করেন, ভাই একটা লাইক দিয়ে আসেন না, ভাই একটা সাবস্ক্রাইব করে আসেন না, এমন যেন না হয়। এমন ভাবে বলবেন, এমন ভাবে কন্টেন্টটাকে সাজাবেন যাতে করে পাবলিক নিজে থেকে মনে করে যে হচ্ছে না এবার সাবস্ক্রাইবটা করা দরকার। বলবেন, বাট এমন ভাবে বলবেন যাতে করে নেগেটিভ ভাবে না আনে। এমন ভাবে বলবেন মানে ওই যে কি বলে ওইটা, উম, মনে নেই, উদাহরণটা আমার মনে নেই, যে বলা মাত্রই যেন ওর ব্রেনের মধ্যে ট্রিগার করে যে না সাবস্ক্রাইব এখনো করে নেই, মানে মহাপাপ করে ফেলছে, আমার সাবস্ক্রাইব করতেই হবে, সো সাবস্ক্রাইব করে দেয়। এভাবে আর কি আপনাকে কাজ করতে হবে। এরপরে কি, ইউটিউব এসইও এর আধুনিক চ্যালেঞ্জ ও সমাধান। এই বেশ কিছু চ্যালেঞ্জ, যেমন আগে বললাম অ্যালগরিদমের বেশ কিছু চ্যালেঞ্জ আছে। ও কি করছে, আরো রিসার্চ করতেছে, ডে বাই ডে আরো অনেক কিছুতে ফোকাস করতেছে, আরো অনেক হার্ড করে ফেলতেছে। যেমন ইউটিউব বলে এখন আর শুধু ওই কিওয়ার্ড দিলেই হবে না, ওই আপনার ওই ওই যে কিওয়ার্ডের পাশাপাশি মনে করেন যে ওয়াচ টাইম দিবেন, তাতেও হবে না। কি লাগবে, আপনার অডিয়েন্স নিজে থেকেই ভিডিওটা খুঁজে নিচ্ছে কিনা, দেখতেছে কিনা, বারবার দেখতেছে কিনা, তারপরে হচ্ছে কমেন্ট টমেন্ট করতেছে কিনা। এই জিনিসগুলো কি অনেক ইম্পর্টেন্ট আপনার কন্টেন্টের মান বাড়ানোর জন্য।
তারপরে কনসিস্টেন্সি, এইটার উপরে কিচ্ছু নাই। এই যে নিয়মিত কন্টেন্ট, এইটার উপরে কিচ্ছু নাই। এসইওর যদি মনে করেন যে আমি 100 ভাগকে ছোট ছোট খন্ডে খন্ডে অংশে বিভক্ত করি, তার মধ্যে আমি বলবো নিয়মিত কন্টেন্ট আপলোড করা হচ্ছে 70% জায়গা দখল করে রাখবে, বাকি 30% অন্য কিছু। এই কনসিস্টেন্সি বা নিয়মিত কন্টেন্ট আপলোড করা, এটাই 70% জায়গা দখল করবে। আর এটাই ধরেন হচ্ছে সবচেয়ে বড় এসইও, নিয়মিত কন্টেন্ট, এটাই সবচেয়ে বড় এসইও। তারপরে যে ট্রেন্ড এন্ড অরিজিনালিটি, মানে ট্রেন্ড বুঝে ভিডিও বানাইতে হবে আর কি। মানে যখন এই ট্রেন্ডে কিছু আসবে, তো অবশ্যই ওটা কিন্তু আপনার টপিকেরই হইতে হবে। আপনি মনে করেন যে হচ্ছে আহ কোনো একটা ওই কি বলে, আপনি সাপোজ ডাক্তারি কন্টেন্ট তৈরি করেন, ভিডিও টিডিও বানান আর কি, টিপস দেন, ওষুধপাতি দেন লাইফস্টাইল নিয়ে। তো হুট করে ওই ধরেন ওই পরিমণি ওই যে কারে যেন হাক করছিল, কোন নীরব না কারে যেন, ওটা নিয়ে ভাইরাল হয়ে গেল সমস্ত কিছু। কারণ আপনি ডাক্তারি কন্টেন্ট বাদ দিয়ে আপনি পরিমণির ভিডিও বানাইতে শুরু করে ফেললেন ট্রেন্ড ধরার জন্য, তাহলে কি হবে বলেন তো? হ্যালো, না স্যার। আমার তো মনে হচ্ছে যে আপনারা ঘুমাই গেছেন। না স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, না স্যার, আপনাদের আর ঘুমাইনি। কষ্ট দিব না। এই আমরা শেষ ইয়াতে চলে আসছি। এই অনেক বক বক করছি, তো আপনারা হয়তো বা ধৈর্য হারা হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন। চিন্তা ভাবনা করবেন না, ধৈর্য ধরেন, সঠিক পরিকল্পনা করবেন সামনের দিকে, তাহলে দেখবেন স্যার যে। আমাদের ধৈর্য স্যার ইউটিউবে 4000 ঘন্টার মতো স্যার। তাই নাকি? তাহলে তো ভালো। ধৈর্য ধরেন, পরিকল্পনা অনুযায়ী আগায় যান, সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। আর এখানে যদিও বলা আছে যে আজই শুরু করুন, এটার দিকে খেয়াল করার দরকার নেই, আজকে শুরু করার দরকার নাই, কারণ বুঝে না বুঝে কিছু করা উচিত না। আর এগুলো বাদ দেন, এগুলো কি বাদ দেন আপাতত। এই জিনিসগুলো দেওয়া আছে তো, মানে আমি ভাবছিলাম যে এগুলো নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। এই যে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো নিয়ে একটু আলোচনা করবো প্রত্যেকটা ধরে ধরে, করলে এই জিনিসগুলো বুঝতে পারতেন। পরে মনে হইলো যে না, ক্লাস লম্বা হয়ে গেল, এগুলো না আমরা কি যখন এই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে প্র্যাকটিক্যালি কাজ করব, ক্লাস করব, তখন আলোচনা করব। তো এখন বলেন যে কারো কোনো প্রশ্ন আছে নাকি? এই ক্লাস কিন্তু শেষ হয়নি, যারা চলে না যাবেন তারা স্যার, কিন্তু পস্তাবেন, কারণ অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার কোনো নির্দিষ্ট সময় আছে নাকি? ওগুলো পরে আসবো, ওগুলো পরে। আচ্ছা। এই মনে করেন আপনি সকালবেলা কখন খাবার খান, দুপুরবেলা কখন খান, আর বিকেল বেলা রাতের বেলা কখন খান বলেন তো? ঠিক নাই স্যার। কোনো ঠিক নেই। এই যে ঠিক নাই যে বললেন, এতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকে না খারাপ হয়? তাও অনিয়ম, ঠিক নেই। তাও বলে ঠিক নাই, তাহলে তো স্বাস্থ্য দেখতেছি খারাপ আপনার হয় স্যার। ব্রেনই ঠিক নাই। স্বাস্থ্য খারাপ হয়, নিয়মতান্ত্রিক না থাকলে কি হয়? স্বাস্থ্য খারাপ হয়। এই যেমন আমার স্বাস্থ্য খারাপ হচ্ছে এবং হবে, কারণ এখন আমি ডিনার করিনি। তো এরকম অনিয়ম করা যাবে না, অনিয়ম করলে স্বাস্থ্য খারাপ হবে। ঠিক তেমনি ভাবে এই ইউটিউবে যখন একটা চ্যানেল ক্রিয়েট করছেন, ওইটারও মনে করেন একটা আর্টিফিশিয়াল প্রাণ আছে। ওই উল্টাপাল্টা টাইমে যখন তখন যেমনে তেমনে খুশি ওটার সাথে বিহেভ করবেন, তাহলে দেখবেন ওইটারও স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। একটু নিয়ম করে করে কার্যক্রম পরিচালনা করতে হবে আর কি। কারণ আমরা যেহেতু জানি না ইউটিউবের সকাল হয় কখন, সন্ধ্যা হয় কখন, বিকাল হয় কখন, তা আমরা কি করব, ওরে মাঝে মধ্যে মানে 1-1.5 মাস আর কি ইয়ে করব, ট্রায়াল ভার্সনে রাখবো, বিভিন্ন সময়ে ওরে খাবার খাওয়াবো, এবং দেখবো কখন খাবার খাইলে ও ভালো পারফর্ম করে, ওর শক্তি বেশি ভালো বাড়ে। তো যখন যখন দেখবো যে এই টাইম গুলোতে সে খাবার খাইলে ভালো কাজ করতেছে, আমরা ট্রাই করব পরবর্তীতে ওই টাইম গুলোতে ওরে খাবার দিতে, মানে কন্টেন্ট দিতে, আপলোড করতে আর কি। বুঝছেন? জি স্যার। আমি কি বেশি কথা বলি নাকি? এই না পাবলিকটা স্যার। কি কমে গেছে? বিরক্ত হয়ে চলে গেছে মনে হয়। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে?
আজকের দিনের মতো নেই। না স্যার। ক্লাস কেমন লাগলো? ভালোই লাগলো। আলহামদুলিল্লাহ স্যার ভালো। না স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলেন সুন্দর হয়েছে। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। আপনার নামের শুরুতে যে এসবি দেওয়া আছে এটা একটু ব্যাখ্যা দিতে পারবেন? আমি কিন্তু ক্লাসের শুরুতে বলছিলাম যে হচ্ছে ইররেলেভেন্ট কোনো কথাবার্তা বলা যাবে না। এসবির মানে শুনে কি করবেন? ওইটা আমারই নাম এসবি, বুঝছেন? আর যদি তারপরেও আপনার কলিজা ধকধক করে পুরোটা শোনার জন্য, তাহলে নিজের মতো মানে বানায় নিবেন, সুইট বয়। ওকে স্যার, ঠিক আছে। ওকে। এরপরে কারো কোনো প্রশ্ন? আপাতত কোনো প্রশ্ন নাই স্যার, সবই তো বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা হচ্ছে অফ করে দিলাম। যদিও আরো আগে অফ করা উচিত ছিল এরকম উদ্ভট একটা প্রশ্নের আগে।